ওকে, আমাদের স্ক্রিন রেকর্ডিং চালু হয়ে গেছে। সো আমরা আবার শুরু করছি। সো যেটা বলতেছিলাম যে আমাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটো সফটওয়্যার আমাদেরকে প্রফেশনালি শিখতে হবে। তো কোশ্চেনটা হচ্ছে যে কেন ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটো সফটওয়্যার, কেন একটা নয় কেন? ফটোশপ হচ্ছে আপনার রেস্টার ডিজাইন সফটওয়্যার। রেস্টার বা পিক্সেল নিয়ে সে কাজ করে। ফটো ম্যানিপুলেশন বা ফটো এডিটিং এর জন্য হচ্ছে ফটোশপটা বেস্ট। মানে আপনার একটা এক্সিস্টিং ছবি আছে, আপনি মনে করেন একটা ফোন দিয়ে ছবি তুলছেন বা ক্যামেরা দিয়ে ছবি তুলছেন, তার মানে কি এটা একটা এক্সিস্টিং ডেটা। এইটাকে ম্যানিপুলেট করার জন্য সবথেকে বেস্ট সফটওয়্যার হচ্ছে ফটোশপ। এবং ভেক্টর ডিজাইন, সাপোজ কোনো একটা ডিজাইন প্রিন্টে যাবে, সেটা ব্যানার হতে পারে, সেটা বিজনেস কার্ড হতে পারে, সেটা ফ্লায়ার হতে পারে, সেই ডিজাইনগুলোর জন্য ইলাস্ট্রেটরটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, তবে ফটোশপ দিয়েও প্রিন্টের ডিজাইন করা যায়, প্রিন্ট ম্যাটেরিয়াল করা যায়। ফটোশপ বলা চলে ওয়ান কাইন্ড অফ লাইক বোথ। এটাতে ভেক্টর ডিজাইনও করা সম্ভব, রেস্টার ডিজাইন করাও সম্ভব। কিন্তু ফটোশপ যেহেতু দুইটাই কাজ করা যায়, এটার ফাংশনালিটি একটু বেশি, তো এটা শিখতে বলা চলে একটু সময় লাগে। তো আমরা যারা প্রফেশনাল ফিল্ডে কাজ করতেছি, যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছি, স্পেশালি যারা ট্রেনার হিসেবে কাজ করতেছি, তারা চেষ্টা করি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা দিয়ে আপনাদেরকে কাজ শেখানো, যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ইজি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি আপনি ধরে ফেলতে পারেন, ফটোশপ ধরাটা আপনার জন্য ইজি হয়ে যাবে। ওকে, আর রেস্টার এবং ভেক্টর এই দুটোর আসলে এই দুটোর পার্থক্যটা কোথায়, যে হোয়াট ইজ রেস্টার এবং হোয়াট ইজ ভেক্টর? রেস্টার হচ্ছে সাপোজ অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে আমাদের মনিটরের রেজুলেশন হচ্ছে এইচডি রেজুলেশন, বা আমরা যদি মনিটর কিনতে চাই বা একটা পিসি কিনতে চাই, চেষ্টা করি কি এইচডি রেজুলেশনের একটা মনিটর কিনতে। তো এটার মিনিংটা কি? অনেক ক্ষেত্রে বলা হয় যে রেজুলেশন হচ্ছে 1000, আমাদের পিসির মনিটরের রেজুলেশন থাকে এরকম যে 1019 1920/1080। তার মানে কি 1920 হচ্ছে ওয়েভ, 1920টা পিক্সেল আছে। তার মানে এই বাম সাইড থেকে ডান সাইডে আমার 1920টা পিক্সেল আছে, ডট আছে, এবং 1080, তার মানে হাইট হচ্ছে আমার 1080 পিক্সেল আছে। উপর থেকে নিচ পর্যন্ত আমাদের 1080টা এরকম স্কোয়ার স্কোয়ার ডট ডট 1080টা পিক্সেল আছে, যেগুলোর মাধ্যমে কালার কম্বিনেশন, প্রেজেন্টেশন, যেমন আমরা আইকনগুলোকে দেখতে পারতেছি, এই ডটগুলোর কালার চেঞ্জের মাধ্যমে আমরা এই ভেক্টর ডিজাইনগুলোকে ডিফাইন করতে পারতেছি বা কালারগুলোকে ডিফাইন করতে পারতেছি। সো এটাকে বলা হচ্ছে রেস্টার। আর ভেক্টর হচ্ছে পিক্সেল থাকে, অবভিয়াসলি পিক্সেল থাকবে, বাট এটা কখনো জুম ইন করলে কখনো ফাটবে না। একটা ইমেজকে যদি আমরা জুম ইন করি, দেখা যায় যে একটা সময় যে সে ফেটে যায়। সাপোজ এক্সাম্পল স্বরূপ আমি যদি একটা ছবি নিয়ে আসি, ছবি কোথায়, সাপোজ একটা যদি আমরা ছবি, যে কোনো একটা রেস্টার ইমেজ যদি আমরা নেই, সাপোজ মনে করেন এই ইমেজটাই, যদি এই ইমেজটা আমরা একটা জুম ইন করতে থাকি, দেখেন একটা সময় যে সে কিন্তু ব্লার হয়ে যাচ্ছে বা পিক্সেলেটেড হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছে রেস্টার একটা ডিজাইন, রেস্টার ইমেজ। ওকে, তো পিক্সেলগুলো কিন্তু দেখা যায়। ফটোশপে নিলে আরো স্মুথলি দেখা যাবে যে পিক্সেল ডট 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 দেখা যাচ্ছে ফটোশপে নিলে। বাট যখন আমরা ইলাস্ট্রেটরে কোনো ডিজাইন করি, সাপোজ ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে আমরা কোনো ডিজাইনটা করতেছি, সেটা কখনোই এইরকম পিক্সেলেটেড বা ব্লার হবে না, বা রেজুলেশনটা কখনো এরকম খারাপ হবে না। তো যেমন এই ফ্রগি বা এই ফ্রগি কথাটা, এটা বলা চলে ইলাস্ট্রেটর ডিজাইন করা, বাট তারপর আমি জেপিজিতে সেভ দিছি, তো এই কারণে বলা চলে এটাও একটা রেস্টার ইমেজে কনভার্ট হয়ে আছে। আমরা পরবর্তীতে যখন প্রিন্টের জন্য এই ফাইলটাকে পাঠাই বা টি শার্টের প্রিন্টের জন্য পাঠাবো, তখন এটাকে ভেক্টর ডিজাইনে পাঠাবো, মানে ইলাস্ট্রেটর বা এআই ফাইলে পাঠাবো, যেন যখন প্রিন্ট করবে বা ছোট বড় করবে আমাদের রেজুলেশনটা যেন কখনো নষ্ট না হয় বা আমাদের ডিজাইনটা যেন পারফেক্ট থাকে। তো বলা চলে ভেক্টর ডিজাইন রিলেটেড যে ফাইল ফরম্যাটগুলো আছে, যেগুলো আমরা ভেক্টর ডিজাইন করব বা ভেক্টর ডিজাইন নিয়ে যখন কাজ করব, তখন এই ফাইল ফরম্যাটগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। এই ফাইল ফরম্যাটগুলো বলতে আমি কি বোঝাচ্ছি, যখন আমরা বলা চলে যে কোনো একটা সাপোজ পিডিএফ, অনেক সময় আমরা ডকুমেন্ট বা স্টাডি করার জন্য পিডিএফ ফাইল নেই, পিডিএফ একটা ফাইল ফরম্যাট। আবার যখন কোনো একটা ক্যামেরা দিয়ে ছবি তুলি, দেখা যায় যে ওই ছবির ফাইল ফরম্যাটটা থাকে কি জেপিজি বা পিএনজি, অনেক ক্ষেত্রে পিএনজিও থাকে। সো আমরা যে এই ফাইল ফরম্যাটগুলো দেখব, মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে আমরা যখন ভেক্টর ডিজাইন রিলেটেড কাজ করব, তখন আমাদের কাজ করতে হবে এআই, ইপিএস, সিজিএম, পিডিএফ, এসভিজি,
সিডিআর। তো এই ফাইল ফরম্যাটগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আবার যখন আমি ইমেজ মানে ফটোশপে কোনো কাজ করি বা রেস্টার ইমেজ নিয়ে কাজ করি, তখন দেখা যাবে যে আমাদেরকে পিএনজি, জেপিজি, পিসিএক্স, বিএমপি, গিফ এই ফাইল ফরম্যাটগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যখন ইলাস্ট্রেটরে যাব বা ফটোশপ শেখা শুরু করব, ইলাস্ট্রেটর শেখা শুরু করব, তখন এই ফাইল ফরম্যাটগুলো আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমরা তাহলে একটু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্বন্ধে একটু ধারণা নেই। আমরা গ্রাফিক্স নিয়ে যে দুইটা সফটওয়্যার আমরা শিখবো, সেই দুইটা সফটওয়্যার সম্বন্ধে আমরা বললাম। এবার আমরা যদি একটু ফ্রিল্যান্সিং নিয়ে কিছু কথা বলি। অনেক ক্ষেত্রে আমরা বুঝি না যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে চাচ্ছি, বাট ফ্রিল্যান্সিংটা আসলে কি বা কেন ফ্রিল্যান্সিং করব, বা অনেক ক্ষেত্রে কোথায় থেকে শুরু করব, এই জিনিসটা আসলে আমরা বুঝি না। ফ্রিল্যান্সিং বলা চলে বাসায় বসে থেকে আমি কোনো একটা কোম্পানির জন্য, সেটা ফরেন কোম্পানি হতে পারে, সেটা দেশের কোম্পানি হতে পারে, যে কোনো একটা কোম্পানি হতে পারে, যে আমরা সেই কোম্পানির বাসায় বসে আমাদের কম্পিউটারে ওই কোম্পানির কাজটা আমরা বাসা থেকে করে দিচ্ছি। তো ইটস লাইক আপনার কোনো এখানে ধরাবন্ধা নাই। আপনি যদি চান কোম্পানির জন্য কাজ করবেন, আপনি যদি না চান কোম্পানির জন্য কাজ করবেন না। সো আপনাকে কি করতে হচ্ছে? ক্লায়েন্টের কাছে যেতে হচ্ছে, অফার পাঠাতে হচ্ছে, বলতে হচ্ছে যে স্যার আমি কাজটা করি, আমাকে কাজটা দেন। দ্যাট মিনস আপনি মার্কেটিং করতেছেন। পরবর্তীতে কাজটা যদি কোনো ক্লায়েন্ট আপনাকে দেয়, তো কাজটা আপনি নিজেই আবার কমপ্লিট করতেছেন, কমপ্লিট করে নিজেই ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করতেছেন। বা ক্লায়েন্ট যদি আবার কোনো রিভিশন দেয়, বলে যে না তুমি এটা এইভাবে করো, এইভাবে করো, তো আমাদেরকে দেখা যাচ্ছে কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ নিজেকে কাজটা করে দিতে হচ্ছে। তো অনেককে বলতে পারে যে ফ্রিল্যান্সিং আসলে খুব ইজি। আমি বলবো ফ্রিল্যান্সিং ইজি, কারণ হচ্ছে এটা আপনার কাছে সবকিছু। আপনি পরিশ্রম করবেন, আপনি হার্ড ওয়ার্ক করবেন, আপনি মার্কেট প্লেসে মানুষের কাছে অফার পাঠাবেন, তো আপনি কাজ পাবেন। আর যদি আপনি বাসায় বসে থাকেন, মার্কেট প্লেসে না ঘোরাঘুরি করেন, মার্কেট প্লেসের ডিমান্ড যদি যাচাই বাছাই না করেন যে আসলে কোন স্কিলগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ডিমান্ডেবল, কোন স্কিলগুলো আপনার বিল্ড আপ করতে হবে। একজন ফ্রিল্যান্সার কনস্ট্যান্টলি তার স্কিল বিল্ড আপ করে যায়। এমন না যে আমি দুইটা কাজ পারি, এই দুইটা কাজ নিয়ে আমি বসে আছি, এরকম কিন্তু না। আপনি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, আপনাকে কনস্ট্যান্টলি নিজের স্কিলটাকে বিল্ড আপ করতে হবে। আজকে মনে করেন সাপোজ আপনি ফটোশপ শিখলেন বা ইলাস্ট্রেটর শিখলেন, ইলাস্ট্রেটর নিয়ে যে বসে থাকবেন তা কিন্তু না। দেখা যায় যে আমরা কি করি, পরবর্তীতে ফটোশপ শিখি, পরবর্তীতে ভিডিও এডিটিং শিখি, পরবর্তীতে মোশন গ্রাফিক্স শিখি, শেখার আসলে কখনো শেষ নাই। এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে স্পেসিফিক যে কাজগুলো ডিমান্ডেবল, সেই কাজগুলো আমরা শিখি। অনেকে দেখা যাচ্ছে যে এখানে র্যান্ডমলি কাজ করতে থাকে, বাট আসলে সে কোন বিষয়ে এক্সপার্ট সেটা সে নিজেও জানে না। তা আমাদেরকে আগে ফার্স্ট স্পেসিফিক কিছু বিষয়ের উপরে এক্সপার্ট স্কিল গেইন করতে হবে, তারপরে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামতে পারবো। আপনি যদি প্রফেশনাল স্কিল গেইন না করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামেন, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। কারণ একজন ক্লায়েন্ট, সাপোজ আমি যদি ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, একজন ক্লায়েন্ট আসলে কেন আপনাকে কাজ দিবে? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তো অনেক হাজার হাজার ভালো ভালো ফ্রিল্যান্সার আছে যারা কিনা অনেক বড় বড় কোম্পানিতে কাজ করছে এবং ভালো কাজ পারে। তাদেরকে কাজটা না দিয়ে কেন ক্লায়েন্ট আসলে আপনাকে কাজটা দিবে? তো আপনি যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন বা কাজ চাবেন কারো কাছ থেকে, তখন আপনার নিজেকে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার বা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, অনলি কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গ্রাফিক্স ডিজাইন নিয়ে মানুষ কাজ করছে? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ওয়েব ডিজাইনার আছে, ওয়েব ডেভেলপার আছে, কন্টেন্ট মেকার আছে, ডেটা এন্ট্রি, ডেটা অ্যানালাইসিস করে এ ধরনের লোক আছে। সো দেখা যাচ্ছে যে এখানে সেক্টরটা কিন্তু অনেক হিউজ সেক্টর। তো আপনাকে জাস্ট কিছু স্পেসিফিক স্কিল গেইন করতে হবে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বলা চলে 50 থেকে 60% কাজ হচ্ছে গ্রাফিক্স রিলেটেড। তো আপনি যাই করেন না কেন, আপনার গ্রাফিক্স আসলে লাগবেই। সাপোজ আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাচ্ছেন, ওয়েব ডিজাইন করতে যাচ্ছেন, বা একটা গেম ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন, কোনো কিছুই আপনি উইদাউট গ্রাফিক্স ডিজাইনারকে ছাড়া করতে পারবেন না। কারণ দেখেন, আপনি যদি একটা সফটওয়্যার বানাতে চান বা আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে চান, ওয়েবসাইট বানাতে গেলেও আপনার ওয়েবসাইটের কি লাগবে? একটা লোগো লাগবে, বা ওয়েবের ইন্টারফেসটা লাগবে, ওয়েবের ইউআইটা লাগবে। তো এটা কিন্তু একজন কোডার কখনো ইউআইটা ওইভাবে বানাবে না, কোডার কিন্তু কখনো একটা লোগো বানাই দিবে না। তো আপনাকে কি করতে হচ্ছে? ফার্স্ট কিন্তু লোগো ডিজাইনারের কাছেই যেতে হচ্ছে, ফার্স্ট আপনাকে গ্রাফিক্স ডিজাইনারের কাছেই যেতে হচ্ছে। তো গ্রাফিক ডিজাইনের ডিমান্ড অলওয়েজ থাকবে, অলওয়েজ আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব। গ্রাফিক ডিজাইন যতদিন টেকনোলজি আছে, যতদিন আমরা হিউম্যান সিভিলাইজেশন আমাদের আছে,
ততদিন আমাদের কাজ অবশ্যই থাকবে, কেউ আসলে আমাদেরকে দমাতে পারবে না। স্টিল এখন মানুষ বলা চলে কোয়ারেন্টাইনের সিচুয়েশনে বাসায় বসে আছে, বলা চলে কাজ নাই, অনেকে বেকার হয়ে যাচ্ছে, বাট আমরা ফ্রিল্যান্সাররা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতেছি। আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমাদের যে পার্মানেন্ট ক্লায়েন্টগুলো আছে, দেখা যাচ্ছে যে তারা আমাদেরকে টুকটাক কাজ দিচ্ছে, আমাদের কিন্তু একটা এক্সট্রা আর্নিং বা এক্সট্রা আর্নিং সোর্স কিন্তু আসতেছে, টাকা কিন্তু আমাদের আসতেছে আল্লাহর রহমতে। মেইন কথা হচ্ছে যদি আপনি প্রফেশনাল স্কিল গেইন করতে পারেন, প্রফেশনাল যদি আপনার স্কিল থাকে, তাহলে আসলে কাজের অভাব নাই। এখন কথা হচ্ছে প্রফেশনাল স্কিল বলতে আমি কি বুঝাচ্ছি, এখন আমি কিভাবে বুঝবো যে আমি একজন প্রফেশনাল, এটা একটা বিগ কোশ্চেন। তো প্রফেশনাল, আমরা যারা বলা চলে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, তারা দেখা যায় যে সব সময় একটা জিনিস মাথায় রাখি যে অন্য একজনের ডিজাইন আমরা কি করি, কপি করি। কপি করার মাধ্যমে আমরা ডিজাইন শিখি। তো কপি করতে করতে আমরা যখন এমন একটা লেভেলে চলে যাই যে হ্যাঁ আমি যে কোনো ডিজাইন দেখলে আপনাকে হুবহু কপি করে দিতে পারি, দ্যাট মিনস আপনি প্রফেশনাল স্কিল গেইন করে ফেলছেন। এখন কোশ্চেন হচ্ছে, যদি আপনি একটা ডিজাইন দেখার পর ওইটাকে হুবহু কপি না করে দিতে পারেন, দ্যাট মিনস আপনি প্রফেশনাল হতে পারেন না। হ্যাঁ, একটা জিনিসকে যখন আমি প্রফেশনালি কপি করতে পারবো, এক্স্যাক্টলি যেরকম আছে সেরকম বানাতে পারবো, পরবর্তীতে কিন্তু আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো, মডিফাই করতে পারবো। যদি আমরা একটু সাপোজ মনে করেন আমরা একটু গুগল থেকেই দেখি, আমরা একটু গুগলে যে এখানে একটা সার্চ দিলাম, শর্টকাটে লোগো ডিজাইন লিখে সার্চ দিলাম, লোগো ডিজাইন লিখে সার্চ দিলাম, দেখেন এখানে কিন্তু অনেক লোগো চলে আসছে। আমরা যদি একটু ইমেজে যাই, ইমেজে যাওয়ার পরে দেখেন প্রথমেই যে লোগোগুলো আসছে। এখন আমার কথা হচ্ছে যে আপনি যদি নিজেকে প্রফেশনাল বলতে চান, যে আপনি একজন প্রফেশনাল, তাহলে আপনাকে এই ডিজাইনগুলো হুবহু কপি করতে জানতে হবে। দ্যাট মিনস কি, কোনো একটা ডিজাইন আমি দেখলাম, ওকে আমি এটা বানাই দিতে পারবো। এটা কি দিয়ে বানাতে হয়? অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে বানাতে হয়। তো আপনি জানেন যে এই আইকনগুলো আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে বানানো হয়েছে। বা আমি যদি সাপোজ আরেকটা জিনিস দেখাই, আমি যদি সাপোজ এখানে লোগো ডিজাইন দেখি, সরি লোগো তো অলরেডি আছে, এখানে যদি সাপোজ আমি বিজনেস কার্ড নিয়ে কথা বলি, মনে করেন সাপোজ আমরা বিজনেস কার্ড দিলাম। এখন কথা হচ্ছে ওকে, এই ধরনের ডিজাইনগুলো দেখে অনেকে হয়তো একটু ভয় পাইতে পারেন যে আল্লাহ এগুলো তো ছবি তুলছে অনেক সুন্দরভাবে, তো এগুলো আবার কিভাবে করবে। আসলে জাস্ট দিস ইজ জাস্ট এ মার্কআপ, এগুলোকে বলা হয় প্রেজেন্টেশন। মানে আমরা যারা ডিজাইনার, ডিজাইন সেক্টরে কাজ করতেছি, ডিজাইন করার পর এমন না যে এটা আসলে ডিজাইন করে টেবিলের উপরে এভাবে সাজে ডিএসএলআর দিয়ে এভাবে ছবি তোলা, না এরকম না। ইট ইজ জাস্ট এ রিয়েলিস্টিক প্রেজেন্টেশন, মানে সুন্দরভাবে রিয়েলিস্টিকভাবে আমরা প্রেজেন্টেশনটা করছি। হ্যাঁ, এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে, অনেকে এই ডিজাইনটা ইলাস্ট্রেটর দিয়ে করব, আমরা ইলাস্ট্রেটর দিয়ে করব। ইলাস্ট্রেটর দিয়ে করার পর এইভাবে রিয়েলিস্টিক প্রেজেন্টেশনটা করব হচ্ছে ফটোশপে। ওকে, দ্যাট মিনস আমি একজন প্রফেশনাল, যেহেতু আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, সো আমি জানি যে ও এটা কিভাবে করছে। ইলাস্ট্রেটরের ডিজাইনটা করে নিয়ে ফটোশপে এটাকে রিয়েলিস্টিকভাবে প্রেজেন্ট করছে, এই যে আমি ধরে ফেলতে পারলাম। কিন্তু আমাদের এই গ্রুপের ভিতরে বা আমাদের ব্যাচে হয়তো এরকম অনেকে আছে যে এই জিনিসগুলো জানে না। ওকে, দ্যাট মিনস হি ইজ নট প্রফেশনাল। তার মানে আমাকে প্রফেশনাল স্কিল গেইন করতে হলে অন্যান্য প্রফেশনাল ডিজাইনাররা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা লোকাল মার্কেট প্লেসে যেভাবে কাজ করতেছে, আপনি ডিজাইনটা দেখার পরে যদি বলে দিতে পারেন হ্যাঁ আমি এটাকে হুবহু বানাই দিতে পারবো, এক্স্যাক্ট এরকম বানাই দিতে পারবো বা এর থেকে বেটার করে দিতে পারবো, দ্যাট মিনস আপনি প্রফেশনাল। একজন ডিজাইনার কাজ শেখে কপি করার মাধ্যমে। সো আপনাকে প্রথমে কপি মাস্টার হতে হবে। একদম একটা ডিজাইন দেখার পর যেন আপনি হুবহু এক্স্যাক্ট ওইটাকে ওইভাবে বানাই দিতে পারেন। যদি আপনি বানাই দিতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামার উপযুক্ত বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার উপযুক্ত। যদি আপনার কপি করার ক্যাপাবিলিটি না থাকে, মানে আপনি একটা ডিজাইন দেখার পর আপনি কনফিউজ যে আল্লাহ এটা কিভাবে করছে, এটা তো আমি পারি না, তাহলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামার উপযোগী হন নাই। যখন আপনি যে কোনো ডিজাইন দেখার পর হুবহু কপি করতে পারতেছেন, হুবহু বানিয়ে দিতে পারতেছেন সোর্স ফাইল, তাহলেই আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামার উপযুক্ত নামতে পারবেন। ওকে, এখন কথা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে আমি নামবো, আমাদের স্কিলগুলো আসলে কি কি স্কিল নিয়ে নামা যায় বা কি কি স্কিল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ডিমান্ডেবল। হুটহাট করে কিন্তু নামা যাবে না, আপনাকে আগে ফার্স্ট মার্কেট রিসার্চ করতে হবে। সো আমরা বলি যে ফ্রিল্যান্সিং করে সে লাখ টাকা ইনকাম করতেছে, ফ্রিল্যান্সিং করে সে
অনেক টাকা ইনকাম করতেছে, বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে আমি কিন্তু জানি না সে ফ্রিল্যান্সিং এ কি করে। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন করে। গ্রাফিক ডিজাইনের ভিতরে কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা আছে। এমন না গ্রাফিক ডিজাইন একটা সেক্টর, এটার ভিতরে আবার সাব সেক্টর, অনেকগুলো সাব সেক্টর আছে। যেমন কিছু কিছু ফ্রিল্যান্সার অনলি লোগো ডিজাইন করেই লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আমরা যদি এখন একটু ফাইবার মার্কেট প্লেসে যাই, ফাইবার ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট বলা চলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস একটা। এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ফাইবার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বলা চলে দেখা যাচ্ছে যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতেছে ফাইবারের সাথে অনেকে ইনভলভ। আমরা যদি এখানে লোগো ডিজাইন লিখে সার্চ দেই, আমাদেরকে এই মার্কেট রিসার্চ করতে হবে। সো আমি একটু দেখাচ্ছি যে মার্কেট রিসার্চটা আপনি কিভাবে করবেন বা কোন কোন স্কিলগুলো আপনার গেইন করতে হবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামতে হলে। তো লোগো ডিজাইন লিখে ফাইবারে সার্চ দেওয়ার পর দেখেন এখানে যে ফ্রিল্যান্সারগুলো আছে বা প্রথমেই যে ফ্রিল্যান্সারগুলো এখানে শোকেস করতেছে তাদের ভিতরে এ হচ্ছে টপ সেলার। দ্যাট মিনস হি ইজ লাইক, আমি মনে হয় প্রিভিয়াস ক্লাসে ওইটা দেখেছিলাম। তো সে কিন্তু জাস্ট শুধু লোগো ডিজাইনই করে। দেখেন ওর নামই দিছে লোগো এইন। লোগো এইন মানে জাস্ট লোগো রিলেটেড নাম দিছে, সে কিন্তু নিজের নামটা আসলে দেয় নাই। এটা একটা চালাকি। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পাইতে হইলে আপনি যদি নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কাজ পাওয়ার চান্সেসটা অত থাকে না, মানে আপনাকে ম্যানুয়ালি মার্কেটিং করতে হয়। বাট একটু চালাকি করে নিজের নাম না দিয়ে যদি আপনি কাজের নাম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে কাজ পাওয়ার চান্সেসটা অনেক বেড়ে যায়। বিকজ মানুষ তো আসলে আপনার নাম দিয়ে এখানে সার্চ দিবে না, সার্চ দিবে কি কাজের নাম দিয়ে, এবং কাজের নাম কি লোগো ডিজাইন। তো আমার যদি সাপোজ আমি একজন নতুন বিজনেসম্যান, আমি বিজনেস করতে আসতেছি, তো আমি কিন্তু আপনাকে চিনি না যে আপনি একজন খুব ভালো ডিজাইনার। আপনার নাম হতে পারে রহিম, করিম, জব্বার, যেটাই হোক না কেন। তো আমি আসলে কি দিয়ে সার্চ দেবো? আমি সার্চ দেবো হচ্ছে কাজের নাম দিয়ে লোগো ডিজাইন। আমি লিখবো লোগো ডিজাইন, আমার লোগো ডিজাইনার দরকার। ওকে, লোগো ডিজাইন লিখে সার্চ দিলাম। যেহেতু এই ফ্রিল্যান্সার তার নামটাই দিয়ে দিছে লোগো এইন, তার মানে ওর কিন্তু জন্মগত নাম লোগো এইন না, ও চালাকি করে ওর নামটা দিছে লোগো এইন। তার মানে মানুষ যখন এই ফাইবারে সার্চ অপশনে লোগো নামটা দিয়ে সার্চ দিচ্ছে, সে কিন্তু তার অ্যাকাউন্টটা সামনে চলে আসতেছে বিকজ তার নামের সাথে লোগো লেখাটা আছে। তো যার লোগো ডিজাইন দরকার সে লোগো লিখে সার্চ দিলেও তার অ্যাকাউন্টেই ফার্স্টে চলে আসতেছে। এটা একটা চালাকি, এটা একটা ওয়ান অফ দ্য টিপস। তো হ্যাঁ, আপনি করতে পারেন নিজের নাম দিয়ে, এটাতে কোনো ভুল নাই। বাট আমি মার্কেট রিসার্চ করে যেটা আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে যারা কাজের নাম দিয়ে অ্যাকাউন্টটা করে বা freelancer.com, fiverr.com যত ফ্রিল্যান্সিং সাইট আছে, কাজের নাম দিয়ে যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনার কাজ পাওয়ার চান্সেসটা বেড়ে যাবে অনেক ক্ষেত্রে। যে পাবেন তার কোনো গ্যারান্টি নেই, বাট চান্সেসটা অনেক বেশি। যারা কাজের নাম দিয়ে অ্যাকাউন্ট করছে তারা খুবই ভালো কাজ পাইছে বা তাদের লেভেল অনেক টপ রেটেড সেলার তারা। তো দেখেন এই ফ্রিল্যান্সার সে শুধু জাস্ট লোগো রিলেটেড কাজ করে, সে টপ রেটেড সেলার। টপ রেটেড সেলার বলতে সে অলরেডি $20,000 এই ফাইবার মার্কেট প্লেস থেকে আর্ন করে ফেলছে। মানে $20,000 বলতে প্রায় 16 লাখ টাকা আর্ন করে ফেলছে। 16 লাখ টাকা আর্ন করলে সে টপ রেটেড সেলার হতে পারবে, আদারওয়াইজ হতে পারবে না। মানে $20,000 করতে পারলেই সে টপ রেটেড সেলার হবে। আর যখন আপনি টপ রেটেড হবেন এরকম একটা ব্যাচ দেখাবে আপনার ফাইবার প্রোফাইলে, দেখা যাবে যে আপনাকে মানুষের পিছনে কাজ চাইতে হবে না। প্রথম যখন একজন ফ্রিল্যান্সার কাজ শুরু করে, ফাইবার মার্কেট প্লেসে কাজ শুরু করে, দেখা যাচ্ছে যে তাকে কাজ চাইতে হয়। কিন্তু যখন আপনি মনে করেন টপ রেটেড হয়ে গেলেন, কাজ করতে করতে আপনার রিভিউ অনেক ভালো, আপনার স্টার, আপনি অনেকগুলো কাজ করছেন, তখন দেখা যাবে যে আপনাকে আপনি অটোমেটিকলি কাজ পাবেন। তখন আপনার কাছে কাজ চাইতে হবে না। ইটস লাইক বড় কোম্পানি আর কি, নোকিয়া ফোন সেল করতে করতে এমন, এক্সাম্পল স্বরূপ আর কি বলতেছি, নোকিয়া ফোন সেল করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, মানুষ বলা চলে নোকিয়া যদি একটা ফালতু ফোনও বের করে এমনি কিনে নেয়। এখানেও আর কি সিমিলার। তো আমরা যদি একটু দেখি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের পসিবিলিটিগুলো কীরকম। তো দেখেন ওর এখানে 30টা ওয়ার্ডার কিউইতে আছে। 30টা ওয়ার্ডার কিউইতে মানে 30 জন ডিফারেন্ট লোক তাকে অলরেডি ওয়ার্ডার দিছে, মানে সে কাজ করতেছে, রানিং আছে এখন 30টা কাজ। তো ও এখানে 3টা প্যাকেজ আছে। প্যাকেজ বলতে এখানে বোঝাচ্ছে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা ফাইবার মার্কেট প্লেসে আপনি কি করতে পারেন, প্যাকেজ ক্রিয়েট করতে পারেন। সাপোজ আপনি বলতেছেন যে আমি $45 2টা প্রফেশনাল লোগো বানাই দেবো, 2টা ডিফারেন্ট ভেরিয়েশন আমি ক্লায়েন্টকে প্রোভাইড করবো। স্ট্যান্ডার্ডে যদি যাই, সে বলতেছে $110 আমি 3টা ভেরিয়েশন দেবো এবং ভেক্টর ফাইলও দিয়ে দেবো, মানে সোর্স ফাইল যেটা সেটাও দিয়ে দেবো, শুধু ইমেজ ফাইল না। আবার যদি আমি প্রিমিয়ারে ক্লিক করি তাহলে $195 সে নিবে, 5টা ডিফারেন্ট ভেরিয়েশন দিবে।
মানে একটা সাপোজ আপনার কোম্পানির লোগো লাগবে, তো আপনি তো একটা লোগো ক্রিয়েট করে দিলে ওটা পছন্দ নাও করতে পারেন, বা ওই ডিজাইনটা আপনার ভালো নাও লাগতে পারে। সো এই ফ্রিল্যান্সার আপনাকে 5টা ডিফারেন্ট ভেরিয়েশন দিবে, এবং সেটার জন্য সে দাবি করতেছে $195। আবার সে আরও একটা অফার করছে যে ঠিক আছে আমি 5টা দেবো না, 3টা দেবো, 3টার জন্য তুমি আমাকে দিও $110। আচ্ছা ঠিক আছে, তোমার 3টা যদি না লাগে তুমি 2টা নিতে পারো, 2টার জন্য আমি চার্জ করতেছি $45। তো এরকম আর কি প্যাকেজ ক্রিয়েট করা যায়। তো সে প্যাকেজ ক্রিয়েট করে রাখছে। তো ওর সব থেকে লোয়েস্ট প্যাকেজটা হচ্ছে, তার মানে এইটা যদি কেউ কেনে, মানে ওর কাছে যদি কেউ অর্ডার দেয়, সব থেকে লো প্রাইজিংটা ওর হচ্ছে $45। $45 অবশ্য $45 সে পায় না, সে পায় হচ্ছে প্রত্যেক $5 $1 কেটে নিয়ে যায়। তার মানে এখানে কত আছে, $5 যদি $1 কেটে নেয়, 36 $36 সে পাবে। মানে টোটাল $45 তো পে করছে, বাট $45 সে $36 করে পাবে এক একটা ওয়ার্ডের। একটু যদি আমি হিসাব করি, ক্যালকুলেটর কোথায়, একটু যদি আমি হিসাব করি যে সে তার ওয়ার্ডার আছে হচ্ছে 30টা, 30 ইন্টু 36, 30 ইন্টু 36, তার মানে সে প্রায় 1000, এটা কিন্তু টাকা না, এটা হচ্ছে ডলার। সো $1080 কাজ তার রানিং আছে, তা সে এই মুহূর্তে কাজ তার চলতেছে। আমি যদি এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করি, 80 টাকা পার, তো দেখেন প্রায় কত, 66,400 টাকার কাজ, 66,000 টাকা। তার মানে বাংলাদেশে যদি আমি একটা লোকাল মার্কেট প্লেসে, মানে সাপোজ কোনো একটা কোম্পানিতে জব করি, তাহলে মনে হয় না শুরুতে আপনাকে 30 বা 25-30-এর বেশি স্যালারি দিবে। 25, তাও আবার কি রাত দিন 24 ঘন্টা আপনাকে খাটাবে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত আপনাকে খাটতে হবে সপ্তাহে 6 দিন। তারপরে হয়তো আপনি 25,000 টাকা পাবেন। কিন্তু যদি আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করেন এবং ভালো ফ্রিল্যান্সার যদি আপনি হন, খুব ভালো কাজ যদি আপনি পারেন, তাহলে দেখেন পসিবিলিটিটা কিরকম। আপনি কিন্তু হিউজ কাজ, হিউজ আর্নিং করতে পারবেন জাস্ট বাসায় বসে থেকে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই ফ্রিল্যান্সার কি, কোশ্চেন হতে পারে যে এই ফ্রিল্যান্সার কি 30 জনের কাজ এট এ টাইমে একাই করতে পারবে? না, এই জন্য আমার দরকার টিম ওয়ার্ক। সাপোজ আপনাদের ভিতর থেকে কয়েকজন ভালো কাজ পারেন, তো আপনাদের ভিতরে একটা সম্পর্ক হলো, আপনারা এই যে আমাদের সাথে কোর্স করতেছেন, আমরা আপনাদেরকে শিখাচ্ছি, আপনাদের ভিতর থেকে আমি চেষ্টা করব গ্রুপ ওয়াইজ কাজ করানোর। আপনারা যদি ভালো কাজ পারেন গ্রুপে কাজ করতে পারেন। দেখা যাচ্ছে যে 30 জন একে অর্ডার দিছে, এই ফ্রিল্যান্সার 30টা অর্ডার পাইছে, সে 30টা অর্ডার পাই 30 জনকে মনে করেন ভাগ করে দিচ্ছে, বলছে যে আজকের ভিতরে তুমি এই প্রজেক্টটা করো, আজকের ভিতরে তুমি এই প্রজেক্টটা করো। তার মানে 30 জন ক্লায়েন্টের কাজ 30 জনকে ডিভাইড করে দিচ্ছে। এটা কিন্তু আমি সব থেকে লো প্রাইজিংটা হিসাব করে ক্যালকুলেট করলাম। মানে এইটা যে প্রাইজিং, এর থেকে কমবে তো জীবনেও না। এই প্রাইস যে সে পাবে, মানে এই টাকাটা যে সে কাজ করতেছে, এটা থেকে কমবে না। এখন কোনো ক্লায়েন্ট কিন্তু স্ট্যান্ডার্ডও কিনতে পারে, কোনো ক্লায়েন্ট আবার প্রিমিয়ামও কিনতে পারে। আমি কিন্তু সেটা হিসাব করি নাই। ওকে, আমি জাস্ট বেসিকটা হিসাব করছি, মানে সব থেকে লোয়েস্টটা হিসাব করছি। সো আমি এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে পসিবিলিটিটা, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের আসলে পসিবিলিটিটা কীরকম। আপনি যদি কাজ প্রফেশনালি পারেন, কোনো স্কিল যদি আপনার ভালো স্কিল যদি থাকে, যে কোনো ডিজাইন, ভালো স্কিল, প্রফেশনাল স্কিল বলতে কি, যে কোনো ডিজাইন আপনি কপি করতে পারতেছেন, কপি করার পর ওটাকে আমরা কাস্টমাইজেশনটা করব বা কাস্টমাইজ করে নতুন একটা কনসেপ্ট দান করবো। হ্যাঁ, স্পেশালি লোগোর ক্ষেত্রে এটা কিন্তু খুব সেন্সিটিভ। লোগোর ক্ষেত্রে আসলে কপি করা যায় না। কোনো একটা কোম্পানি কখনোই চাবে না যে আপনি অ্যাপেলের লোগোটাকে কপি করে বলে দিলেন যে ধরেন এটা আপনার লোগো, এটা কিন্তু কখনোই চাবে না। সে লোগো, স্পেশালি লোগোর প্রজেক্টের ক্ষেত্রে অলওয়েজ আমাদের ইউনিক কিছু করে দিতে হয়, ইউনিক ক্রিয়েট করতে হয়। সেই জন্য লোগো কাজ সিম্পল থাকে, কাজ ছোট থাকে, বাট প্রাইজিংটা অনেক হাই থাকে। আমাদের সাথে কে কে আছে? ওকে, আপনারা হ্যাঁ কমেন্ট করতে পারেন। আমাদের সাথে রায়হান স্যার জয়েন করে ফেলছে। ওকে, আমরা আবারও চলে যাই। তো যেটা বলতেছিলাম, তো পসিবিলিটি, জাস্ট লোগো ডিজাইন করে কিন্তু সে ফাইবার মার্কেট প্লেস থেকে হিউজ একটা আর্নিং করতে পারতেছে। তারপর যদি আমরা বিজনেস কার্ড দেখি বা ফ্লায়ার দেখি, সরি, ওকে, আমরা যদি ফ্লায়ার ডিজাইনের টেমপ্লেট কিছু দেখি,
দেখেন এখানে কিন্তু ফ্লায়ার ডিজাইনাররা ফ্লায়ার ডিজাইন করতেছে, যেমন প্রথম এই ডিজাইনার আই উইল ডিজাইন ইউনিক ফ্লায়ার ফর $20, সে $20 এই ধরনের ফ্লায়ার ডিজাইন করে দেবে। আমরা এই ডিজাইনগুলো শিখবো। তো এই ধরনের ডিজাইন কিভাবে করতে হয় এই কোর্সটিতে, আশা করি কোর্সটি শেষে আপনারা এই ধরনের যে কোনো ডিজাইন আপনারা ক্রিয়েট করে ফেলতে পারবেন এবং এটাকে নতুন নতুন এর থেকে বেটার ডিজাইন আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। সরি। তো দেখেন এই ডিজাইনার অলরেডি কমপ্লিট করে ফেলছে প্রায়, কোথায় গেল, এই তো 2461টা প্রজেক্ট সে কমপ্লিট করে ফেলছে এবং তার হাতে আছে, মানে ওয়ার্ডার রানিং আছে, প্রজেক্ট চলতেছে তার হচ্ছে 4টা দিয়ে যদি আমি 20 দিয়ে গুণ দিই, 4 বেশি 20 তো 20 পাবে না, 20 পাবে হচ্ছে $16, 16 ইন্টু 4 $64 প্রজেক্ট তার হাতে আছে। $64 বলতে প্রায় 5000 টাকার মতো। তার মানে বাসায় বসে থেকে সে এই ধরনের ডিজাইন করে দেবে এবং 5000 টাকা সে নিয়ে নেবে। সো আমরা এই ধরনের ডিজাইন কিভাবে করতে হয় এই জিনিসগুলো দেখবো, এই জিনিসগুলো শিখবো। সিম্পল ডিজাইন ছবি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, আপনাকে জাস্ট এগুলোকে কাস্টমাইজ করতে হবে। আবার যদি আমরা দেখি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে যদি সার্চ দিই বা ফটো ম্যানিপুলেশন লিখে যদি সার্চ দিই, দেখেন এই ধরনের ডিজাইনও সিম্পল, জাস্ট ফটোটাকে কি করছে, এডিটিং করছে, ম্যানিপুলেট করছে এবং এই ধরনের কাজ করেও ভালো আর্নিং করতেছে। আরেকটা সিম্পল কাজ আছে যেগুলো সিম্পল কাজ, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভালে যে একটু দেখি, ব্যাকগ্রাউন্ড রিমুভাল বলতে দেখা যাচ্ছে যে আপনি ছবি যে কোনো জায়গা থেকে ছবি তুলছেন, সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হয়। দেখেন ক্লায়েন্ট এই ধরনের কাজ করে, মানে অনেক ফ্রিল্যান্সার এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে তারা মান্থলি হিউজ টাকা আর্নিং করতেছে। সিম্পল কাজ বলা চলে, সে শুধু ওই ধরনের কাজই করে। এ আবার টপ রেটেড সেলার, $5 সে কাজটা করে দেয়। ফাইবার মার্কেট প্লেসে আরেকটা সুবিধা হচ্ছে আপনি $5 নিচে কোনো কাজ করতে পারবেন না। এই দেখেন ও হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বলা চলে, ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছে অনেক বছর ধরে। যেমন কাট আউট, ওর নাম দিছে কি কাট আউট ইমেজ, ও কিন্তু নিজের নাম দেয় নাই, কাট আউট ইমেজ দিছে। তো দেখেন কাট আউট ইমেজ 6টা অর্ডার ইন কিউতে আছে, 6টা অর্ডার ইন কিউতে, মানে 6 জন লোক তাকে কাজ দিছে। $5 করে সে শুরু করে, $5 15টা ইমেজের ব্যাকগ্রাউন্ড সে রিমুভ করে দেয়। সে অলরেডি কাজ করছে 4692 কই গেল 4652টা কাজ সে কমপ্লিট করছে। তো আমি যদি $5 তো $5 পাবে না, সে $4 পাবে। সো আমি যদি এখানে একটু হিসাব করি সে কত টাকা ইনকাম করছে যা শুধু এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে। এটা একটা খুবই সিম্পল কাজ, এই কাজগুলো আমরা দেখবো যখন ফটোশপ শিখবো, তখন এই কাজগুলো আমরা শিখবো। তো আমরা যদি হিসাব যদি করে একটু $4 দিয়ে, তো দেখেন সে $18,608 ইনকাম করছে যা শুধু এই ব্যাকগ্রাউন্ডের কাজ করে। এখন কথা হচ্ছে সে কি শুধু এই ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজই করছে? আমরা যদি একটু চলে আসি, কেউ মনে হয় জয়েন করবে নাকি? স্ক্রিন রেকর্ডিং চালু আছে, ইনশাআল্লাহ সমস্যা হবে না স্যার। ওইখানে আমার স্যার জয়েন করে ফেলছে, রায়হান ওসমান স্যার আছে আমাদের সাথে। ওকে, আচ্ছা। সো দেখেন সে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে, মানে সিম্পল কাজ, খুবই সিম্পল কাজ। এই কাজটা করে সে $18,000 সে ইনকাম করছে। বাংলাদেশি টাকায় হিসাব যদি করি তাহলে প্রায় 14 লাখ টাকা, 14 লাখ টাকা সে ইনকাম করে ফেলছে জাস্ট শুধু এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে। এখন আমি যদি হিসাব করি সে আসলে কত সাল থেকে কাজ করে,
মেম্বার সিন্স 2017, মানে 2017 সাল থেকে সে কাজ শুরু করছে এবং 17 সাল থেকে এই পর্যন্ত সে কাজ করে প্রায় 16 লাখ টাকা, মানে কত 14 লাখ টাকা, সরি 14 লাখ টাকা সে ইনকাম করে ফেলছে, যা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে। সো আপনাদের প্রথম ক্লাসে আমি এইটা কেন দেখাচ্ছি, বিকজ আপনাদেরকে মার্কেটে আগে রিসার্চ করতে হবে কোন স্পেসিফিক কাজগুলো ডিমান্ডেবল, কোন স্পেসিফিক কাজগুলোর জন্য ফ্রিল্যান্সারে মানুষ টাকা পাচ্ছে বা ফরেন ক্লায়েন্টগুলো তাদেরকে হায়ার করতেছে, ওই স্পেসিফিক কাজগুলো আপনাদেরকে বেছে বেছে শিখতে হবে। যখন আপনি ওই স্কিলগুলো গেইন করে ফেললেন, ওই স্কিলগুলো আপনার থাকলো, তখন আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামতে পারবেন। আর আমি আবারও বলতেছি, প্রফেশনাল আপনি তখনই হবেন যখন একটা ডিজাইনকে আপনি কপি করতে পারবেন। অন্যান্য ফ্রিল্যান্সাররা যেভাবে কাজ করতে পারে সেইভাবে যখন আপনি আপনার ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন, আপনি ওইভাবে কাজ করে দিতে পারবেন, অনলি তখনই আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামার উপযুক্ত বা নামতে পারবেন। তো আশা করি আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি যে আসলে কি ধরনের কাজগুলো আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ডিমান্ডেবল এবং কি ধরনের কাজগুলো আসলে চলতেছে। তো এই কাজগুলো আমরা শিখব। তো প্রথমে যে আমাদের অবশ্যই এলইডিপি থেকে একটা কোর্স আউটলাইন আপনাদেরকে দিয়ে দিছে। সো এলইডিপি প্রজেক্টেও বলা চলে কোর্স আউটলাইনটা আছে, আপনার কোর্স আউটলাইনটা নামায় নিতে পারেন এলইডিপির ওয়েবসাইট থেকে। এলইডিপি লিখে সার্চ দিলে ওখানে চলে আসবে। আমরা যদি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে চলে যাই, আমি অবশ্য দিয়ে দেবো আপনাদেরকে কোর্স আউটলাইনটা, বাট এই যে কোর্স মডিউল 2020 কোর্স মডিউলে যে যদি আমরা ক্লিক করি, এই যে এখানে আপনাদের হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কোর্স আউটলাইন, আপনারা এই কোর্স আউটলাইনটা নামায় নিতে পারেন। আমি আপনাদেরকে আলাদা একটা কাস্টমাইজ কোর্স আউটলাইন দেবো। বলা চলে এখানে যেগুলো জিনিস আছে সেগুলোতে ফটোশপ হচ্ছে প্রথমে, বাট আমরা আপনাকে ফটোশপ আগে শুরু করব না, বিকজ ফটোশপের ফাংশনালিটিটা ইলাস্ট্রেটরের ফাংশনালিটি থেকে একটু বেশি। সো আমি চাচ্ছি ছোট থেকে আপনাদেরকে বড় জিনিসে নিয়ে যেতে। যদি আপনি ইলাস্ট্রেটরটা শিখে ফটোশপটা ধরেন, আপনার জন্য ফটোশপটা ধরা ইজি হয়ে যাবে, বিকজ ইলাস্ট্রেটরের ফাংশনালিটি ফটোশপের ফাংশনালিটি থেকে একটু কম। সো ইলাস্ট্রেটরটা আমি মনে করি আপনি দ্রুত ধরতে পারবেন। আবারও বলতেছি যে আসলে ইলাস্ট্রেটরটা কেন, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ডিজাইন বা ভেক্টর গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। সো ইলাস্ট্রেটরে যাই করবেন, মোস্ট অফ দ্য ডিজাইনগুলো হবে কি হাই রেজুলেশন, আপনার পিক্সেলেটেড কখনোই হবে না, সব কিছু ভেক্টরে থাকবে। তো সাপোজ আপনাদেরকে আমি এই দুটো সফটওয়্যারের লিঙ্ক গ্রুপে দিয়ে দেব। আপনাদের এলইডিপি লট যারা যারা এখনো এটাতে জয়েন, আমার মনে হয় সবাই জয়েন করে ফেলছেন। যদি এই গ্রুপে এরকম কেউ যদি থাকি যে এই গ্রুপে কেউ জয়েন করি নাই, তারা এই গ্রুপটাতে জয়েন করে নিন। এলইডিপি লট 01 গ্রাফিক্স ডিজাইন ব্যাচ 1। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তো এই গ্রুপটাতে আপনারা জয়েন করে নিন। আর হ্যাঁ, আপনারা আমাকে মাঝে মাঝে কোশ্চেন করতে পারেন, আপনারা আমাকে নক করতে পারেন, মানে আমি কথা বলতেছি আপনারা মাইকটা অন করে, যদি প্রয়োজন করে কোনো একটা কিছু না বুঝলেন বা আমি একটা কিছু বুঝাই গেছি ওই জিনিসটা আপনি বোঝেন নাই, তো আপনি আমাকে কোশ্চেন করতে পারেন। ওকে, মাইকটা অন করে আমাকে জাস্ট কোশ্চেনটা করবে যে স্যার এটা কি বুঝালেন বা ভাই কি বুঝালেন, এটা যদি আবার একটু রিপিট করেন তাহলে আমি রিপিট করে দেবো। ওকে ভাইয়া, প্রশ্ন কি সাথে সাথেই করব না পরে করব? হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন আপনি, আমি আপনাদেরকে প্রশ্ন করার সময় দিচ্ছি। এই যে যতটুকু জিনিস আমি বুঝালাম, এতটুকু জিনিসের ভিতরে কি কারো কোনো কনফিউশন আছে কিনা? না, ঠিক আছে স্যার, সমস্যা নাই। ওকে, আচ্ছা, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, অনেকগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আছে। আমি জাস্ট একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস দিয়ে উদাহরণ দিচ্ছিলাম, যেটা হচ্ছে ফাইবার মার্কেটপ্লেস। যেহেতু আমি ফাইবার মার্কেটপ্লেসে কাজ করি এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করি, আমি আপওয়ার্কেও কাজ করছি, বাট আপওয়ার্কে বাংলাদেশ থেকে এখন কাজ করতে গেলে বলা চলে বিডি করতে টাকা দিয়ে বিডি কিনতে হয়, যেহেতু আমাদের এখনো ওই লেভেলের আমরা যাইতে পারি নাই, আমাদের কাছে এখনো ডলার নেই। হ্যাঁ, যখন আমাদের কাছে ডলার থাকবে, ডলার আর্নিং করব, তখন আমরা আপওয়ার্কে ইনভলভ হব। বাট আমি আপনাদেরকে দুটো মার্কেটপ্লেস সম্বন্ধে ভালো নলেজ দিয়ে দেবো। এই দুটো মার্কেটপ্লেস যদি আপনি ভালোভাবে বুঝে ফেলেন, অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বলা চলে সিমিলার, তেমন কোনো পার্থক্য নাই। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর ভিতরে সব থেকে পপুলার আমার কাছে মনে হচ্ছে freelancer.com, fiverr.com, পিপল পার আওয়ার, 99 ডিজাইন, ইনভার্টো স্টুডিও এবং আপওয়ার্ক। এই 6টা হচ্ছে মোস্ট পপুলার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এ বাদেও মনে করেন আরও অনেক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আছে, যেগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অনেক ফ্রিল্যান্সাররা কাজ করতেছে এবং ভালোই আর্নিং করতেছে। বাট কথা হচ্ছে
আপনি সব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসলে সময় ওইভাবে দিতে পারবেন না। হ্যাঁ, বলতেছি পারবেন না এই কারণে, বিকজ আপনি যদি সাপোজ freelancer.com-এ ইনভলভ হন এবং freelancer.com-এ ক্লায়েন্ট পেয়ে যান, মানে ক্লায়েন্ট বলতে সাপোজ একটা ক্লায়েন্টের সাথে আপনি কাজ করে দিলেন, ওই ক্লায়েন্টটা আপনার কাজে পছন্দ হলো, পরে দেখা যাচ্ছে যে ওই ক্লায়েন্টের সাথে আপনি কন্টিনিউয়াসলি কাজ চালায় যাচ্ছেন। যেমন আমার কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে গেছে, সো ওই পার্মানেন্ট ক্লায়েন্টগুলোরই আমি কাজ কি করি, কন্টিনিউয়াসলি করতে থাকি। দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ওরকম সময় দেওয়া হয় না। বাইরে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাইরে আমি কাজ করি, কিন্তু কথা হচ্ছে বিগিনার হিসাবে কখনোই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাইরে কাজ নিয়েন না, এটা হচ্ছে আমার সাজেশন। তো কোনো ক্লায়েন্ট যদি আপনি পান, সাপোজ কেউ আপনাকে হায়ার করতে চাচ্ছে freelancer.com-এ, বলতেছে তোমাকে আমি freelancer.com-এ পে না করে তোমাকে আমি বাইরে পেমেন্ট করতেছি। কেন freelancer.com-এ পে করতে চায় না, ফাইবার মার্কেট প্লেসে কে পে করতে চায় না? কারণ সাপোজ আপনি ফাইবার মার্কেট প্লেসে এই যে $45 একটা প্রজেক্ট, কেউ যদি এই $45 একটা প্রজেক্ট অর্ডার করতে যায়, ক্লায়েন্টকে 45-এর সাথে আরও $2, তার মানে কি 45 $47 পে করতে হবে। $47 ক্লায়েন্টের কাছ থেকে সে ফাইবার মার্কেট প্লেস নেবে। fiverr.com কত নেবে? $45-এ $47 নেবে, মানে প্রত্যেক অর্ডারে সে $2 করে নেয় ক্লায়েন্টের কাছ থেকে। তো ক্লায়েন্টের কাছ থেকে ফাইবার পাচ্ছে কত? $2। আবার আপনার কাছ থেকে পাচ্ছে কত? মানে $45-এ তো $45 সে পাবে না, $45-এ কত পাবে? প্রত্যেক $5 সে $1 করে কাটে, তার মানে $45-এ $45 পাবে না, সে পাচ্ছে হচ্ছে এখানে $8 দিকে গেল, আবার 5 তো $9, প্রায় $9 এখান থেকে নাই হয়ে যাবে। $9 যদি এখান থেকে নাই হয়ে যায়, তাহলে সে পাচ্ছে কত? $46 মতো, কি বলি $36 মতো। তার মানে $36 কিন্তু ফ্রিল্যান্সার পাবে, $36 সে তুলতে পারবে, $45 কিন্তু সে পাবে না। তো ফাইবার মার্কেট প্লেসের আর্নিং হচ্ছে এখান থেকে। ফাইবার মার্কেট প্লেসে মানুষ যত কাজ করবে বা একজন ফ্রিল্যান্সার যত এখানে প্রজেক্ট করবে, তত তার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু কথা হচ্ছে অনেক ফ্রিল্যান্সার ভাবে কি যে আমি যদি $1000 একটা প্রজেক্ট নেই বা $500 একটা প্রজেক্ট নেই, $500 তো আমি 500 পাবো না, $500 আমি 400 পাবো, তাহলে আমার লস না? $500 একটা প্রজেক্ট আমি নিলাম, কিন্তু $500 আমি পাইলাম না, আমি পাইলাম হচ্ছে $400, তার মানে আমার $100 ফাইবার মার্কেট প্লেস নিয়ে যাবে। তো অনেকে কি ভাবে যে আসলে ফাইবার মার্কেট প্লেসে কাজ করার থেকে যদি আমি এটা বাইরে নিই, তাহলে তো $500 500ই পাবো। না, এটা আসলে বোকামি হবে। আমি এই বোকামিটা করছি, সো আপনারা এই বোকামিটা করেন না, আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি। সো আমি ক্লায়েন্ট বাইরে বের করে নিয়ে আসছি, আমি বাইরে প্রজেক্ট করছি, বাইরে ভালো হয়েছে, বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে এইখানে কিন্তু সরি, আমার বাসায় এখানে একটু প্লেন ওঠানামা করে তো। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো চালাকি করে ফাইবার মার্কেট প্লেসের বাইরে বের করে নিয়ে আসার কোনো দরকার নাই। আসলে ফাইবার যে আপনার কাছ থেকে $100 নিচ্ছে, বা ওই যে $1 মানে 25% চার্জ সে কাটতেছে, এটাতে দুঃখ পাওয়ার কিছু নাই। ফাইবার মার্কেট প্লেস যদি আপনার কাছ থেকে টাকা আর্ন করতে পারে, তাহলে সে আপনাকে হাইলাইট করবে, সে আপনাকে কাজ নিয়ে দেবে। ফাইবার মার্কেট প্লেস আপনাকে কাজ নিয়ে দেবে, ফাইবার আপনার মার্কেটিং করে দেবে। যদি আপনি ভালো কাজ পারেন, আপনি কন্টিনিউয়াসলি কাজ করতেছেন, তখন দেখা যাবে যে অটোমেটিকলি আপনি কাজ পাচ্ছেন। একজন ক্লায়েন্টের উপরে তখন আর আপনার ডিপেন্ড হয়ে থাকতে হবে না। ফাইবার যদি $500 $100 কেটে নিয়ে গেল, ফাইবার ওই $100 আপনার মার্কেটিং করে দেবে। ওকে, সো ফাইবার মার্কেট প্লেসের বাইরে কাজ নেওয়ার কোনো দরকার নাই। চেষ্টা করবেন কোনো ক্লায়েন্ট যদি আপনি নতুন পান, সাপোজ ফেসবুকে পাইছেন বা ইনস্টাগ্রামে পাইছেন, আমরা এগুলো মার্কেটিং সম্বন্ধে আপনাদেরকে বুঝাবো পরবর্তীতে, আগে কাজটা শিখে, বাট জাস্ট এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বোঝাচ্ছি। যদি বাইরে কোনো ক্লায়েন্ট পাই, তখন আমি তাকে কি করব, ফাইবারে ট্রান্সফার করে নিয়ে আসবো, বলবো যে আপনি আমাকে ফাইবারে হায়ার করেন, ফাইবারে কাজটা দেন। কারণ কি, ফাইবার মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, প্রত্যেকটা মার্কেট প্লেসই বলা চলে ক্লায়েন্টকে আগে টাকাটা পে করতে হয়। সাপোজ ফাইবারে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে অর্ডার দেয়, তার মানে কি ক্লায়েন্ট কিন্তু টাকাটা অলরেডি ফাইবারকে দিয়ে দিচ্ছে। ফাইবারকে বলবে যে ধরো এই টাকা, এই যে ধরো $45 $47 ধরো, আমার এই কাজটা করে দাও। ফাইবার কি করবে, টাকাটা ধরবে হাতে, ধরে বলবে এই যে ফ্রিল্যান্সার তোমার অর্ডার পড়ছে, $45 অর্ডার পড়ছে, তুমি কাজটা কমপ্লিট করে দিলেই আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো। তার মানে আপনার আগ্রহটা কিন্তু বেড়ে যাবে এবং বলতেছে টাকা তো অলরেডি দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি কাজটা ভালোভাবে করে দেই, তাহলে আমি সাথে সাথে ক্লায়েন্ট যদি স্যাটিসফাই হয়ে যায়, ক্লায়েন্ট যদি 5 স্টার রিভিউ দিয়ে দেয়, সাথে সাথে মনে করেন টাকাটা আপনার এখানে চলে আসবে। হ্যাঁ, সাথে সাথে অবশ্য আসে না, 14 দিন পরে আসে, বাট ওটা আমরা পরে বুঝবো, সমস্যা নেই। তো মেইন কথা হচ্ছে এতে কিন্তু আপনার পেমেন্ট সিকিউরিটিটা 100% থাকতেছে, তার মানে আপনি টাকাটা পাচ্ছেন, টাকাটা পাওয়ার চান্সেস আপনার বেশি থাকতেছে। কিন্তু সাপোজ আপনি
ফাইবার বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে না কাজ করে আপনি চলে গেলেন কোথায়, বাইরে। ভাবলেন যে বাইরে যদি আমি টাকা নেই তাহলে তো আমি $500 500ই পাবো, fiverr.com-কে তো আমার এক্সট্রা টাকা দিতে হবে না। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট বোকামি হবে। পরে দেখবেন যে টাকা না দিয়েই ক্লায়েন্ট চলে গেছে, কোনো টাকা নেই, আপনার কাজ নিয়ে চলে গেছে। সো মেইন কথা হচ্ছে এই বোকামি কখনোই করবেন না। আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলতেছি, চেষ্টা করবেন সবসময় ক্লায়েন্টকে ফাইবারে ট্রান্সফার করতে বা ফ্রিল্যান্সার.com-এ ট্রান্সফার করতে বা আপওয়ার্কে ট্রান্সফার করতে। যখন আপনি ফ্রিল্যান্সিং সাইটগুলোতে ইনভলভ হবেন, আপনার ফ্রিল্যান্সার.com-এর প্রোফাইল ভারী হবে, fiverr.com-এর প্রোফাইল ভারী হবে। আর প্রোফাইল যখন আপনার ভারী থাকবে তখন আপনি অটোমেটিকলি কাজ পাবেন। প্রোফাইল ভারী বলতে কি, সাপোজ আপনি ফাইবার মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনার কোনো রিভিউ নাই, মানে প্রোফাইল ভারীর বিষয়টা আমি জাস্ট আপনাকে বুঝাই দিচ্ছি। প্রোফাইল ভারী বলতে আমি বুঝাচ্ছি এই প্রোফাইলটা অনেক ভারী। কারণ কি, এই ফ্রিল্যান্সার অলরেডি অনেক কাজ করছে এবং অনেক ভালো ভালো রেটিং তার আছে, মানে 5 স্টার রেটিং, 5 স্টার রিভিউ, 5 স্টার রিভিউ, 5 স্টার রিভিউ। দ্যাট মিনস কি, সে খুব ভালো কাজ করে এবং প্রত্যেক ক্লায়েন্ট তাকে 5 স্টার রিভিউ অলরেডি দিছে প্রিভিয়াসলি। তার মানে আমি কিন্তু যদি আমার লোগো ডিজাইন লাগে, যেহেতু আমি দেখতেছি সে খুব ভালো কাজ করছে, রিভিউ দেখে বোঝা যাচ্ছে যে সে তো খুব ভালো ডিজাইনার, এখানে আবার একটা 4.7 পাইছে। এটা মাঝে মাঝে হয় আর কি, মাঝে মাঝে দেয়, সমস্যা নেই। কিন্তু যেহেতু মনে হচ্ছে যে সে আগে খুব ভালো ভালো কাজ করছে, আমি যদি আমার লোগো ডিজাইন প্রজেক্টে এই ফ্রিল্যান্সারকে দেই, সে আমার জন্য খুব সুন্দর একটা লোগো ডিজাইন করে দিতে পারবে। কিন্তু প্রবলেমটা কোথায় হয়, একজন নতুন ফ্রিল্যান্সার যখন ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তখন কিন্তু তার কোনো রিভিউ থাকে না। তো রিভিউ যদি না থাকে, কাজ পাওয়াটা, মানে প্রথম কাজ পাওয়াটা খুব টাফ হয়ে যায়। কারণ কোনো ক্লায়েন্ট চাবে না একজন নতুন ফ্রিল্যান্সারকে হায়ার করতে, নতুন প্রোফাইলকে হায়ার করতে। কারণ কি, কারণ সে আদৌ কাজ পারে কি পারে না এটার নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারবো না, বা আমি বুঝতেছি না যে আসলে সে আসলেই কাজ পারে বা সে কেমন কাজ পারে। এই প্রোফাইলটা দেখে তো আমি বুঝতে পারতেছি সে খুব ভালো কাজ পারে, এবং এটা আমি জাজ করতেছি কিভাবে, তার রিভিউ দেখে, তার 5 স্টার রিভিউ দেখে। এখন আপনার যদি কোনো রিভিউ না থাকে তাহলে তো আমি আপনাকে হায়ার করব না। বাস্তবে যদি জব সেক্টর, আজকের বর্তমান জব সেক্টরে যদি জব চান আপনি, মামা চাচাকে ধরে অ্যাটলিস্ট জবটা নেওয়া যায়। বাট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যদি আপনি কাজ করতে চান তাহলে মামা চাচা দিয়ে এখানে কাজ হবে না। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনার আগে এক্সপিরিয়েন্স লাগবে। এক্সপিরিয়েন্সটা কি, আপনার রিভিউ। আপনার রিভিউ আছে মানে আপনি এক্সপিরিয়েন্স, আপনার রিভিউ নাই মানে আপনি এক্সপিরিয়েন্স না। ওকে, তার মানে কি, প্রথম কাজটা খুবই টাফ। বাট হ্যাঁ, প্রথম যদি একটা দুইটা কাজ আপনি নিতে পারেন, সামহাউ কাজটা মনে করেন কমপ্লিট করলেন, আপনার 2টা 5 স্টার রিভিউ পড়ে গেছে, পরবর্তীতে কাজ পাওয়াগুলো আপনার জন্য ইজি হবে। জাস্ট শুধু একটু মার্কেটিং করতে হবে। তার মানে আপনার প্রোফাইলটা আগে রেডি রাখতে হবে, আপনাকে আপনার প্রোফাইলটা প্রফেশনালি রিপ্রেজেন্ট করতে হবে। এগুলোকে বলা হচ্ছে গিগ। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এগুলো ক্রিয়েট করতে হয় ফাইবারে। তো আমরা পরবর্তীতে দেখাবো, আগে আমরা কাজটা শিখি, পরবর্তীতে আমরা দেখাবো এই ধরনের প্রোফাইল একটা কিভাবে দাঁড় করাতে হয়, পোর্টফোলিও কিভাবে দাঁড় করাতে হয়, এই জিনিসগুলো আমরা শিখবো। তো আমি প্রথম দিনই জাস্ট ফাইবার মার্কেট প্লেস সম্বন্ধে বেসিক জিনিসগুলো বুঝাই দিলাম। বাট ফাইবার মার্কেট প্লেস সম্বন্ধে আরও বিস্তারিত আমরা আলোচনা করব যখন ফাইবারের ক্লাসটা আসবে, বা ফাইবার ক্লাস নিয়ে যখন আমরা শুরু করব তখন আরও বিস্তারিত আমরা ফাইবার মার্কেট প্লেস সম্বন্ধে জানবো। যদি কারো কোনো কোশ্চেন থাকে এতটুকুর ভিতরে আপনারা আমাকে করতে পারেন। আপনাদেরকে একটু অনেকক্ষণ কথা বললাম তো একটু কোশ্চেন অ্যান্সার নিয়ে নিই, কার কি কোনো কোশ্চেন আছে কিনা। কোশ্চেন না থাকলেও কোশ্চেন করেন কিছু। আপনার বোঝানোগুলো অনেক ভালো লাগলো। আমারও একটা কোশ্চেন আছে। স্যার, আপনি কি কাজ করেন ফাইবারে? আমি বিভিন্ন ধরনের কাজ করি, লোগো করি, অ্যানিমেশন করি, ইন্ট্রো অ্যানিমেশন করি, ফ্লায়ার করি। স্যার, আপনার কাজের একটু ডেমো দেখেন। আমার কাজ যদি আপনি PITM এ চলে যান, PITM এর প্রোফাইল কভার ফটোতে যদি চলে যান, আমার কিছু অ্যানিমেশন রিলেটেড প্রজেক্ট আপনাদেরকে দেখাই। ওকে, আমার বিহান্স প্রোফাইলে দেখলেও আপনারা বুঝতে পারবেন বিহান্স। ওকে, এইখানে যদি বিহান্সে না যে আমরা যদি মহসিন হাসান দিয়ে সার্চ দিই,
ওকে, এবার আসছে। সো মোটামুটি এখানে আমার সবকিছু আছে। যদি আমি আমার বিহান্স প্রোফাইলে চলে যাই, মহসিন হাসান বিহান্স, তাহলে এখানে বলা চলে আমার কিছু প্রফেশনাল কাজ এখানে অলরেডি আপলোড করে রাখছি আমি। এখানে কিছু প্রজেক্ট অলরেডি দেওয়া আছে, লোগো ডিজাইন প্রজেক্ট, ইন্ট্রো অ্যানিমেশন প্রজেক্ট, ইন্ট্রো প্রজেক্ট। এখন বেসিক্যালি আমি মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করি। গ্রাফিক্সের এমন কিছু নাই যেটা তো আসলে পারি না, সেই জন্য এখন মোশন নিয়ে আগাচ্ছি, বিকজ মোশন গ্রাফিক্স এখন ডিমান্ডেবল। ভিডিও এডিটিং এন্ড মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করি। এখানে কিছু প্রজেক্ট আছে, যেমন পেন্সিল বক্সের কিছু প্রজেক্ট আমি করছি, বিআইটিএম এর কিছু প্রজেক্ট আমি করছি। এইগুলো যদি দেখা যায়, ভাই এই লোগোটা কি আপনি ডিজাইন করা? না এটা আমার ডিজাইন করা না, এটা পেন্সিল বক্সের লোগো। আমি জাস্ট অ্যানিমেশন প্রজেক্টটা করছি। এটা একটা শর্ট অ্যানিমেশন প্রজেক্ট ছিল। আবার 16 ডিসেম্বরের একটা প্রজেক্ট ছিল আমার এটা। ভাই কি ভিডিও এডিটিং এর ফুলফিল সব ঠিক আছে, মোশন নিয়ে কাজ করতেছেন? হ্যাঁ, কারণ গ্রাফিক্স কমপ্লিট, বিকজ গ্রাফিক্সের এমন কিছু নাই যেটা আসলে পাই না। সো ইটস লাইক গ্রাফিক্সের ট্রেনার আমি। এখন মোশন গ্রাফিক্স নিয়ে আগাচ্ছি। আমার ফিউচারে টার্গেট হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশন এবং মোশন গ্রাফিক্স। হ্যাঁ ভাই, এটা খুব মজার জিনিস ভাইয়া, এই ভিডিও এডিটিংটা খুব মজার জিনিস ভাইয়া। স্যার গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কি ভিডিও এডিটিংটা পড়ে? তো এখন কথা হচ্ছে, এত প্রজেক্ট করছি যে প্রজেক্টগুলো আসলে আপলোড করার সময় হয় নাই। তো প্রজেক্ট হিউজ প্রজেক্ট করা আছে। এখানে জাস্ট কয়েকটা সিম্পল প্রজেক্ট আমি আপলোড করে রাখছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে শোকেস করার মতো। এবারে প্রজেক্ট আমি মোশন গ্রাফিক্সের দেখাচ্ছি, কারণ এখন বর্তমানে আমি বলা চলে মোশন গ্রাফিক্স নিয়েই কাজ করতেছি, মানে প্রফেশনাল ফিল্ডে। আমি পেন্সিল বক্সের আসলে ক্রিয়েটিভ হেড হিসেবেও কাজ করতেছি পেন্সিল বক্স ট্রেনিং ইনস্টিটিউটে। পাশাপাশি আমি বিআইটিএম এর এসিএপি প্রজেক্টেও কাজ করছি, এসিএপি গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ইউআই ডিজাইনের ট্রেনার হিসেবেও কাজ করছি এসিপি প্রজেক্টের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। পাশাপাশি আমি এখন বর্তমানে বিআইটিএম এর মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং এর ট্রেনার হিসেবে কাজ করতেছি। আমি যদি এখানে বিআইটিএম লিখে সার্চ দিই, বিআইটিএম চলে যাই, বিআইটিএম লেখা আছে, গ্রুপে চলে আসছে। সো আমার কাজ দেখতে চাইলে আপনি জাস্ট মহসিন হাসান 100 দিয়ে সার্চ দিবেন গ্রুপে, মানে গুগলে, তাহলে মোটামুটি আমার কাজ, অনেকগুলো কাজ চলে আসবে যে আমি কি ধরনের আসলে কাজ করি। আমার প্রোফাইল আছে, freelancer.com এ অনেকগুলো কাজ আমার কমপ্লিট করা আছে। তো বেসিক্যালি এখন ফরেন ক্লায়েন্টদের সাথে ইনভলভ, তো ফরেন ক্লায়েন্টের যে কাজ দেয় সেই কাজগুলোই নেই, সেই কাজগুলোই করি। আবার এরকম কাজ আছে যে কাজগুলো আসলে আমি শোকেস করতে পারবো না, যেমন ইউআই এর অনেকগুলো প্রজেক্ট করছি, অ্যাপ ইউআই এর প্রজেক্ট করছি, এগুলো কনফিডেন্সিয়াল প্রজেক্ট। তো এই প্রজেক্টগুলো আসলে লোকাল মার্কেট প্লেসে আমার পোর্টফোলিওতে আসলে শোকেস করতে পারবো না। ওকে, তো এগুলো অফিশিয়াল বিআইটিএম এর পেজ কেন আসে না? এই যে বিআইটিএম এর অফিশিয়াল পেজে যদি যাই, প্রথম যে ভিডিওটা অ্যানিমেশনটা, এটা হচ্ছে আমার প্রজেক্ট করা। যদিও এটা ইনভার্টো মার্কেটপ্লেসের একটা ইফেক্ট টেমপ্লেট বলা চলে, বাট এটার কাস্টমাইজেশন, সাউন্ড এফেক্ট নিয়ে আমি কাজ করছি। ফুল প্রজেক্টটা সো এটা আপনারা দেখে নিয়েন, আমি আর এখানে সময় ব্যয় করতেছি না। সো আমার কাজ যদি দেখতে চান, জাস্ট মহসিন হাসান 100 দিয়ে গুগলে সার্চ দিবেন, তাহলে আমার প্রোফাইল চলে আসবে। মহসিন হাসান 100 এই কিওয়ার্ডটা বলা চলে এসইও করা আছে আমার। পাশাপাশি যদি আমি এখানে ইমেজে সার্চ দিই, ইমেজে দেখেন এখানে অনেকগুলো প্রজেক্ট আমার করা আছে। অ্যাপ ইউআর প্রজেক্ট, এই যে বুক সেলের প্রজেক্ট, এটা অনেক আগের প্রজেক্ট করছিলাম, বাট সিম্পল ভার্সিটি প্রজেক্ট ছিল। বাট ইউআর প্রজেক্টগুলো এখানে ওইভাবে আপলোড করা নেই। প্রত্যেকটা ইউআর প্রজেক্টই বলা চলে কনফিডেন্সিয়াল, এগুলো আমি আসলে আমার পোর্টফোলিওতে শোকেস করতে পারবো না, বিকজ আমরা টিম ওয়ার্ক করি, তো একা করি না কখনোই। সো আমার আন্ডারে বলা চলে অনেকে কাজ করে, সো তাদেরকে দিয়ে কাস্টমাইজ করে, মডিফাই করে এই প্রজেক্টগুলো দাঁড় করানো। সো এগুলো আমি আসলে আমার প্রোফাইলে পার্সোনালি ফোকাস করতে পারবো না।
ওকে, আবার যদি এখানে সার্চ দেওয়া যায় সুপার লান্সার লিখে, সুপার লান্সার SUPPERLANCER, সুপার লান্সার হচ্ছে আমার freelancer.com এর অ্যাকাউন্ট, ভুলে গেছে আসলে একটা নাম দিয়ে করা যেত। তো এই যে এই ধরনের প্রজেক্টগুলো আমার করা আছে। এখানে যতগুলো দেখতেছেন সুপার লান্সার কিওয়ার্ডটা দিয়ে যখন গুগলে সার্চ দিবেন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ডিজাইন দেখতেছেন এগুলো বলা চলে আমার করা। এখানে যা কাজ দেখতেছেন সবগুলোই বলা চলে আমার। এগুলো হচ্ছে গ্রাফিক্স রিলেটেড কাজ। তো freelancer.com এ বেসিক্যালি গ্রাফিক্স রিলেটেড কাজই করছিলাম, অ্যানিমেশন রিলেটেড কিছু কাজ ছিল, যেমন এইটা freelancer.com একটা ইন্ট্রো অ্যানিমেশন প্রজেক্টে কাজ করছিলাম, বাট এটা পরবর্তীতে বলা চলে এভাবে অ্যাকসেপ্টই করে নাই ক্লায়েন্ট, পরে অন্য প্রজেক্ট করছি। তো এখানে যতগুলো ডিজাইন দেখতেছেন এগুলো বলা চলে সবগুলোই বলা চলে আমার। এখানে এমন অন্য কোনো ডিজাইনই নেই, সবই আমার। ওকে, তো ভাই আপনার এই ইয়েতে কতদিন হলো আসা ভাইয়া? মানে আমি ফ্রিল্যান্সিং এ 2012 সাল থেকে ফ্রিল্যান্সিং করি। 2012 আমার freelancer.com এর প্রোফাইলে যদি যান, আমি 2012 সালে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, বাট 12 সালে আসলে ওইভাবে 12 সাল থেকেই ফ্রিল্যান্সিং শুরু হয় না, 12 সাল থেকে আমার কাজ শেখা শুরু হয়। ওকে, কাজ শেখা শুরু হয় 2012 সাল থেকে, বাট প্রফেশনালি কাজ শুরু হয় 2014 শেষের দিকে, 14 থেকে আর কি বলা চলে প্রফেশনালি কাজ আমি শুরু করি। কারণ ওই সময় একটা পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে যায়, পার্মানেন্ট ক্লায়েন্টের প্রজেক্টগুলো আমি করি। তারপর থেকে আসলে আমাকে পিছনে দেখা লাগে নাই, কন্টিনিউয়াসলি বলা চলে প্রজেক্ট করেই গেছি, কন্টিনিউয়াসলি বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমার ইনভলভ আছে। ফরেন একটা ক্লায়েন্ট, এটা হচ্ছে ডাইভার্সিফাইড বিজনেস, ফরেন একটা কোম্পানির সাথে আমি ইনভলভ। ওদের কাজ, ওদের ভিডিও এডিটিং কাজ এবং ওদের ডিজাইন রিলেটেড কাজ আমি বাংলাদেশ থেকে করে দিই। So it's like আমি one kind of not full time freelancer, but it's like a part time freelancer. So freelancing marketplace ওইভাবে এখন আর ইনভলভ নাই, বিকজ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে হলে আপনাকে মার্কেটিং করতে হয়, আর মার্কেটিং করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে পার্মানেন্ট ক্লায়েন্ট ম্যানেজ করা। তো পার্মানেন্ট ক্লায়েন্ট তো এমনি ম্যানেজ হয় না। একটা ক্লায়েন্টের সাথে যখন আপনি ফাইবার মার্কেটপ্লেসে বলা চলে 1-1.5 বছর কাজ করবেন, তো তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আপনার ক্রিয়েট হবে। পার্মানেন্ট একটা ক্লায়েন্টের সাথে যখন 1-1.5 বছর ফাইবার মার্কেটপ্লেসে কাজ করলেন বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করলেন, তার সাথে যখন একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেল, তখন আপনি ওই ক্লায়েন্টটাই আউটে নিয়ে আসতে পারবেন বা আউটসাইডে ওই ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াসলি ইনভলভ হতে পারবেন। এই দেখেন আমি কন্টিনিউয়াসলি আমার আসলে স্কাইপে যদি যাই, স্কাইপে দুটো ক্লায়েন্ট আমার আছে, একটা নেদারল্যান্ডের ক্লায়েন্ট আর একটা হচ্ছে ডাইভার্সিফাইড বিজনেস। তো ওদের প্রজেক্টগুলো বলা চলে আমি কন্টিনিউয়াসলি বাংলাদেশ থেকে করে দিচ্ছি, কন্টিনিউয়াসলি ওরা আমাকে প্রজেক্ট দিচ্ছে। মাঝে মাঝে এরকম হয়ে যায় দেখা যাচ্ছে যে একা আমি করতে পারি না, আমাদের টিম লাগে। এই যে গতকালকেই আমি ওনার সাথে কথা বলছি, উনি একজন নেদারল্যান্ডের আমার ক্লায়েন্ট, পার্মানেন্ট রেগুলার উনি আমাকে কাজ দিচ্ছে, ওনার নাম হচ্ছে মাইকেল লু। কালকে রাত্রে এই প্রজেক্টটা করে দিছি, কালকে 12টা-11টায় এই কাজটা করে দিছি। এটা ডাইভার্সিফাইড বিজনেস, ওরা হচ্ছে মনে করেন লোকাল মার্কেট প্লেস থেকে বিভিন্ন ডিজাইন রিলেটেড, অ্যাপ ইউআই রিলেটেড, ওয়েব ইউআই রিলেটেড প্রজেক্ট ওরা দেয় লোকাল মার্কেট প্লেস থেকে। পরবর্তীতে ওরা কি করে, এই কাজগুলোকে ফ্রিল্যান্সারদের দিয়ে করায় নেয়। মানে ওদের বলা চলে কোনো ওইরকম নিজস্ব এমপ্লয়ি ওরকম নাই, ওরা লোকাল মার্কেট প্লেস থেকে কাজটা নেওয়ার পর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজটা প্রোভাইড করে এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ফ্রিল্যান্সারদের দিয়ে প্রজেক্টটা উঠায় দেয়। সেটা ওয়েব হতে পারে, অ্যাপ হতে পারে। তো এটা বলা চলে আমি পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে গেছি বলে কিন্তু আমার এখন আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অতটা সময় দেওয়া লাগে না। এই পার্মানেন্ট ক্লায়েন্টের কাজ করলেই আমার মাসে বলা চলে কত $300 থেকে $500 ইজিলি চলে আসে, ইজি মান্থলি। এটা কিন্তু আমার পার্ট টাইম কাজ, ওকে, নট ফুল টাইম। যদি আমি ফুল টাইম সময় দিতাম, যদি আমি দুইটা ক্লায়েন্টের উপরে ইনভলভ না হয়ে আমি যদি ফাইবার মার্কেট প্লেসে কমপ্লিটলি সময় দিতাম, তাহলে কিন্তু ফাইবার মার্কেট প্লেসে দেখা যেত ফাইবারে আরো ভালো কাজ পারতাম, আরো মনে করেন বেশি আমার ক্লায়েন্ট হতো। সেই জন্য আপনাদেরকে বলছি যে ফাইবার মার্কেট প্লেসের বাইরে কাজ করার দরকার নাই। আপনি ফাইবারের প্রোফাইলটা নিয়েই থাকেন, ফ্রিল্যান্সারের প্রোফাইলটা নিয়েই থাকেন। ফাইবার বা freelancer.com এ যে কোনো একটা প্রোফাইল যদি আপনার টপ রেটেড হয়ে যেতে পারে, মানে রিভিউ যদি ভালো থাকে, তাহলে দেখবেন আপনি ফাইবারে অটোমেটিকলি কাজ পাচ্ছেন, আপনাকে আসলে পার্মানেন্ট ক্লায়েন্ট খোঁজা লাগবে না। ওকে, সো এটা আমার বোকামি হয়েছে, সো আপনারা যেন এই বোকামিটা না করেন, সেজন্য আমি আমার এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছিলাম। ওকে, আচ্ছা ভাইয়া আরেকটা কথা ছিল যে আপনি যে ভিডিও এডিটিং এর কাজটা করেন অ্যাডোবি প্রিমিয়ার, সেটা কি ডেস্কটপ ইউজ করেন নাকি ল্যাপটপ ইউজ করতেছেন? আমার কনফিগারেশন হচ্ছে 16 জিবি RAM। আমার পিসির যদি কনফিগারেশন দেখা যায়, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না ভাই? একটু কম ইয়া থাকলে ভাই, যেমন বড় প্রজেক্ট ফাইলগুলো লোড নিতে সমস্যা করে না। আপনার যদি আপনি ভিডিও এডিটিং এর কাজ করতে চান, ফার্স্ট অফ অল তো আপনাকে গ্রাফিক্স পারতেই হবে, গ্রাফিক্স রিলেটেড সফটওয়্যার লাগবেই, মানে এমন না। আচ্ছা আপনাকে এক্সাম্পল যদি আমি দেই, সাপোজ এই যে প্রজেক্টটা আমি করছি, এই যে মোশন গ্রাফিক্স এর প্রজেক্টটা করছি, হয়ে গেল মনসিন ভাই,
হ্যাঁ শিওর। মহসিন ভাই আরিফ বলছি। হ্যাঁ শিওর। আপনার রাশিদ ভাই হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট শেয়ার করেছে, পেয়েছেন? ওকে, অ্যাটেন্ডেন্স শিটে কি মেইল করে দিছে আমাকে? হ্যাঁ, মেল করে দিয়েছে, দেখেন আপনার মেলে দিয়েছে, গুগল শিটে আছে, একটু অ্যাটেন্ডেন্সটা নেবেন শুধু। ওকে। আচ্ছা একটু একটু আস্তে আমি কথা আরো শুরু করবো। আচ্ছা আমরা যদি এখানে প্রেজেন্টেশনটা দেখে নিই, এটা হচ্ছে কি রিডিং ব্যাচ 1 দিনাজপুর। ওকে, দিনাজপুর ডটেড। আচ্ছা আমরা যদি একটু প্রেজেন্টেশনটা সেরে নেই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। যদি আমি যে লাইনে ধরবো সে যদি অ্যাটেন্ড থাকে তাহলে বলবো যে অ্যাটেন্ড প্লিজ, মানে অ্যাটেন্ড আসি। আমরা কি আছি? আছি। সেকেন্ড হচ্ছে 10 20 জি আছি। ওকে, পরের জন আছি স্যার। তারপরের জন আছি ভাইয়া। জয়, তারপরে জি ভাইয়া, ওকে। তারপরে সাহা, রূপ সাহা কি আছে? রূপ সাহা আছেন। তারপরের জন লিজা, ফারজানা আক্তার লিজা আছি? হ্যালো, অ্যাবসেন্ট। ওকে, বিথি আপু কি আছি? জি ভাই আছে। তারপর জামান ভাই, absent। তারপর হচ্ছে স্যার আছি, মাহফুজা জামান। ও সরি, জামান absent। তারপরে মজুমদার, জি ভাই আছি। স্যার মাহফুজা জামান প্রেজেন্ট। মাকসুদ কে? মাহফুজা জামান প্রেজেন্ট। কেমডি রোহান। জি ভাই আছি। তারপরে ফুল কোবরা জি ভাই আছি। প্রেজেন্ট। তারপরে সিনথিয়া আছে। জি প্রেজেন্ট। রয় আছি ভাই। প্রেজেন্ট। তারপর শাওন। জি ভাই আছি। তারপরে শুভ প্রেজেন্ট। তারপর আছি স্যার। জি স্যার, আছি। পারভেজ আছে, পারভেজ। জি আছে। কোনোটা উঠছে, কোনোটা নিচে। আচ্ছা, জিহাদ ইসলাম, জিহাদ দিন ইসলাম, জিহাদ প্রেজেন্ট নাকি? জি স্যার আছে। ওকে প্রেজেন্ট। মামুন আছি স্যার। তারপরে ইমাম হোসেন কি আছে? এমডি ইমাম হোসেন আছি স্যার। ও ইমাম। মাইক্রোফোন বন্ধ ছিল। আচ্ছা, জয়, দেবাশিস জয়, সরি দেবাশিস রয় তো আছি না? স্যার মাহফুজা জামান প্রেজেন্ট। 10 নম্বর সিরিয়াল। স্যার আজকে আমি নতুন জয়েন করছি। লিজা কে? আমি কে? আচ্ছা আমি দেখেন তো কাউকে বাদ দিচ্ছি কিনা। অ্যাপসের এখানে দুইজন দেখাচ্ছে, রূপ সাহা আর হচ্ছে ফারজানা আক্তার লিজা। এই দুইজন বাদে সবাই কি আছি? স্যার আজকে আমি নতুন জয়েন করছি। ও আজকে আপনি নতুন জয়েন করছেন, আপনার নাম কি নাই এখানে? না স্যার। আচ্ছা, রাশেদ ভাই কি আমাদের সাথে আছেন? ও রূপ সাহা, ওকে সরি। আচ্ছা আপনি আজকে জয়েন করছেন, তো আপনার আসলে নামটা কি এখানে আছে দেখেন তো? না স্যার। জয়েন করছেন যিনি, আপনার নামটা বলেন তো। মোহাম্মদ রিয়াজ। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটা বলেন। এমডি রিয়াজ আহমেদ।
ইয়াজ আহমেদ, আপনি কি কোনো ইন্টারভিউ দিছিলেন? না স্যার, আমি তো ইন্টারভিউ দিই। ইন্টারভিউ না দিলে আপনি কিভাবে জয়েন করলেন? কার কাছ থেকে লিংক পেয়েছেন আপনি? স্যার এটা আমি ফেসবুকে পেয়েছিলাম। ফেসবুকে এই লিংক পাওয়ার কথা না, ফেসবুকে সিক্রেট গ্রুপে শেয়ার করা হয়েছে, সবার কাছে তো আসলে লিংক সেটা তো প্রাইভেট গ্রুপ। আপনাকে কোনো ফ্রেন্ড দিছে নিশ্চয়ই না? না, প্রাইভেট গ্রুপে আমি জয়েন ছিলাম। আপনি কি এলইডির জন্য রেজিস্ট্রেশন করছিলেন নাকি? জি স্যার, রেজিস্ট্রেশন করছি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো। 0178 178 6768 6768 556। 556। ওকে, ঠিক আছে। আপনি এখান থেকে এখন আপাতত লিভ করেন, আমরা পরবর্তীতে আপনার সাথে ফোনে যোগাযোগ করে আপনাকে জানাই দেবো আপনার ক্লাস কোনটা। এটা আপনার ক্লাস না, হ্যালো মুহসিন ভাই, বুঝতে পারছেন? তো দিনাজপুরে এন্ড না ঠিক আছে, কিন্তু এই ব্যাচে 25 জন, তো আপনি এই 25 জনের মধ্যে নাই, আপনি অন্য ব্যাচে হয়তো। তো আমরা আপনাকে ফোন করে আমরা খুঁজে দেখি আপনি কোন ব্যাচে, তারপর আপনাকে জানাবো। ঠিক আছে, হ্যালো মহসিন ওনাকে লিভ দিয়ে দেন। ওকে। হ্যাঁ, আচ্ছা, লিজা আপু মনে হয় অ্যাটেন্ড আছে নাকি? জি ভাইয়া, আমি প্রেজেন্ট ছিলাম, আমার মাইক্রোফোন কাজ করতেছিল। ওকে। মোটামুটি আমরা আসলে 25 জনের ভিতরে মনে হয় সবাই 25 জনই অ্যাটেন্ড আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর কি কেউ কিছু বলবেন? হ্যাঁ, জি ভাই, যেটা জিজ্ঞাসা করছিলাম ভাই, আপনার ভিডিও এডিটিং এ যে ভাই আপনার ইটা মানে কন্ট্রিবিউশনটা কেমন? না বুঝিনি, আবার বলুন। মানে ভাই আপনি যে অ্যাডোবি প্রিমিয়ার পেজ চালান, আপনার মানে কিরকম কনফিগারেশন? আমার ক্ষেত্রে হয় কি ভাই, যখন বড় বড় কাজগুলো দিলে লোড হয়ে স্টপ হয়ে যায়, কারণ আমার ল্যাপটপে একটু কনফিগারেশন কম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি যদি, আমি আসলে কেন এই কথা করতেছি, যদি ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্স নিয়ে আপনি কাজ করতে চান, জি ভাই, ফার্স্ট অফ অল আপনাকে গ্রাফিক্স ভালো পারতে হবে। কেন গ্রাফিক্স ভালো পারতে হবে? বিকজ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে স্যার এইটা যে করছেন আপনি, এইটার 50% বলা চলে আমাকে ফটোশপ ইলাস্ট্রেটরে করে নিয়ে আসতে হয়েছে, পরবর্তীতে আদার 50% আমাকে হয়তো বা আফটার এফেক্ট বা প্রিমিয়ার প্রোতে কাজটা করতে হয়েছে। ওকে, বাট মেইন ডিজাইনটা কিন্তু আমার করা কিসে? ইলাস্ট্রেটরে। ওকে, আমি एग्जांपल স্বরূপ আপনাকে উদাহরণ দিই। সাপোজ এই যে ডিজাইনটা আমি করছি, এটা ইলাস্ট্রেটরে করছি। ইলাস্ট্রেটরে করার, এটা ইলাস্ট্রেটরে করছি, নিচে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড কি বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে এখানে দেখেন হালকা একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন? জি ভাই, একটু সাদার মধ্যে। ইলাস্ট্রেটরে করা না, এটা আবার ফটোশপে করছি। দ্যাট মিন্স আমাকে ইলাস্ট্রেটরে এই ডিজাইনটা করে নিয়ে আসতে হয়েছে, পরবর্তীতে ব্যাকগ্রাউন্ডটা আবার ফটোশপে এডিট করতে, মানে ফটোশপে ক্রিয়েট করতে হয়েছে। ব্যাকগ্রাউন্ড ফটোশপ থেকে নিয়ে আসলাম, এই ডিজাইন ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসলাম, পরবর্তীতে এই টেক্সটগুলো আবার প্রিমিয়ার প্রোতে অ্যাড করছি। প্রিমিয়ার প্রোতে এই ডিজাইনটা পড়া চলে, এই মোশনটা পুরোটা প্রিমিয়ার প্রোতে করছি, আফটার ইফেক্টে করে নাই। কিন্তু হ্যাঁ, আফটার ইফেক্টের কাজ এখানে কোথায়? এই যে এখানে আফটার ইফেক্টের, এই যেটা এই অ্যানিমেশনটা আবার আফটার ইফেক্টে করা। তার মানে এখানে কয়টা সফটওয়্যার ইউজ হয়েছে এটা বানাতে? সবই মোটামুটি লাগছে আপনার ইলাস্ট্রেটর, অ্যাডোবি। এটা কিন্তু আবার আফটার ইফেক্টের কাজ। আমার খুব ভালো লাগলো যে আপনার ইন্টারেস্ট আছে মোশন গ্রাফিক্সে, বাট ভাই আপনাকে আগে প্রথমে আপনাকে গ্রাফিক্সটা ভালোভাবে পারতে হবে। যদি আপনি গ্রাফিক্সটা পারেন তাহলে আপনি মোশন গ্রাফিক্সে খুব ভালো লেভেলের একটা কাজ করতে পারবেন। বাট যদি উইদাউট গ্রাফিক্স না পারেন, গ্রাফিক্স না পেরে যদি আপনি মোশন গ্রাফিক্সে যেতে চান বা ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্সে যেতে চান, ওই লেভেলের মানে আপনার লিমিটেশন থাকবে। আর আমি আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যে মানে পিসি বা ল্যাপটপ ইউজ করেন সেটার কনফিগারটা কি রকম ভাইয়া? তো যদি আপনারা যদি গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান, আপনাদের অ্যাট লিস্ট আমি সাজেস্ট করব, যদি গ্রাফিক কার্ড না থাকে, যদি গ্রাফিক কার্ড না থাকে, যদি অ্যাট লিস্ট 4GB গ্রাফিক কার্ড থাকে, তাহলে 4GB RAM হলে এনাফ। আমার পিসির কনফিগারেশন যদি আমরা যাই, আপনার পিসিতে RUN সাপোজ উইন্ডোজে ক্লিক করার পর আমরা যদি রানে ক্লিক করি, সো আপনি যদি আপনার পিসির ফুল কনফিগারেশনটা দেখতে চান, তাহলে DXDIAG, এই DXDIAG টা রানে দিবেন। রানে দেওয়ার পর ওকে দিবেন, একটু পরে ফুল কনফিগারেশনটা আপনার শো করবে, মানে আপনার পিসির RAM কত, আপনার পিসির গ্রাফিক কার্ড এই যে কাজ করতেছে। কিন্তু আমারটা আসলে এট এ টাইমে অনেকগুলো সফটওয়্যার চলতেছে, তো একটু স্লো হয়ে গেছে আমারটা মনে হচ্ছে। আপনার ল্যাপটপটা ভাই অনেক ফাস্ট আছে, অনেকগুলো কাজ একসাথে করতেছে। হ্যাঁ, অনেকগুলো কাজ আমি একসাথে করতেছি, তারপর মোটামুটি ভালোই চলতেছে, সমস্যা করতেছে না। কিন্তু তারপরেও অনেক আমি আবার ভার্চুয়ালি যে ভিএমআরটা ইনস্টল করছি, তো আমার মাল্টি উইন্ডোজ, মানে আমি লিনাক্স চালাই, কালি লিনাক্স চালাই। সো কালি লিনাক্স আবার এখানে ইউজুয়াল করা আছে, সো আমার র্যাম আবার ডিভাইড করা, এই কারণে ভেজালটা হচ্ছে, মাঝে মাঝে একটু স্লো হয়ে যায়। বাট আপনার যদি গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান, আমি সাজেস্ট করব 8GB RAM
একটা এসএসডি লাগাবেন, 8 জিবি র্যাম যদি থাকে তাহলে কোনো প্রবলেম হবে না, কারণ 8 জিবি র্যাম থাকলে আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার এট এ টাইমে চালাতে পারবেন, এট এ টাইমে স্মুথলি চলবে যদি আপনার 8 জিবি র্যাম থাকে। এখন যদি 8 জিবি র্যাম না থাকে, আপনি যদি মনে করেন 4 জিবি র্যাম আছে আপনার, হ্যাঁ করতে পারবেন, গ্রাফিক্সের কাজ করতে পারবেন, তবে কথা হচ্ছে একটা সফটওয়্যার এট এ টাইমে। আপনি ফটোশপ চালাচ্ছেন, ফটোশপেই কাজ করে ফটোশপ ক্লোজ করে দিয়ে তারপরে আপনি ইলাস্ট্রেটরটা চালাবেন, বিকজ যদি 4 জিবি র্যামে দুইটা সফটওয়্যার আপনি এট এ টাইমে চালাতে যান তাহলে ক্র্যাশ করার সম্ভাবনা আছে বা স্লো হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে। কিন্তু যদি আপনার 8 জিবি র্যাম থাকে তাহলে আশা করি ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটা আপনি স্মুথলি চালাতে পারবেন। আর যেহেতু আমি আফটার ইফেক্টের কাজ করি, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, মোশন গ্রাফিক্সের কাজ করি। স্যার একটা কথা ছিল স্যার, আমরা যদি এসএসডি ইউজ করি তাহলে কি বেটার পারফরম্যান্স পাবো? হ্যাঁ, এসএসডি কিন্তু র্যামের কাজ করে না। এসএসডিটা আসলে কি, এসএসডিটা আপনার ডেটা ট্রান্সফারটা ফাস্ট করে, মানে সফটওয়্যার ওপেন করতে যাচ্ছেন, সফটওয়্যার ঠাস করে ওপেন হয়ে যাবে। ওকে, মানে স্যার আমরা তো সফটওয়্যারগুলো সি ড্রাইভে সাধারণত ইনস্টল দিই, সেই ক্ষেত্রে যদি আমরা সি ড্রাইভটা যদি এসএসডিতে হয় তাহলে কি আমরা সুবিধা পাবো কিনা? আচ্ছা, আমি এখানে বলতেছি। সো আপনি সি ড্রাইভ অ্যাট লিস্ট, অনেকে 100 কত রাখে সি ড্রাইভ, ওই যে এসএসডি যদি নেন 100 মনে হয় যে 20 না 128 না, অনেকে ভাবে কি যে 128 জিবি যদি আমি সি ড্রাইভে এসএসডি লাগাই দিই তাহলেই মনে হয় আমার কম্পিউটার খুব ভালো হয়ে যাবে। হ্যাঁ, 128 যদি আপনি দেন আপনার পিসি ফাস্ট হবে, মানে দ্রুত সফটওয়্যার ওপেন হবে। দ্যাট ডাজন্ট মিন আপনার র্যাম বেশি আছে, র্যাম হচ্ছে আপনার হাত। ওকে, আপনার সাপোজ র্যাম বেশি, আপনার সাপোজ মনে করেন আপনার 4 জিবি র্যাম আছে, তার মানে আপনার 1 হাত আছে। ওকে, 4 জিবি, এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি, এমন না যে এটা জাস্ট মেটাফর হিসেবে ব্যবহার করতেছি। সাপোজ আপনার 8 জিবি র্যাম আছে, তার মানে আপনার একটা হাত আছে। সাপোজ আপনার 4 জিবি র্যাম আছে, একটা হাত আছে। তো আপনার মনে করেন 8 জিবি র্যাম আছে, আপনার কি দুইটা হাত আছে। তার মানে আপনি একটা সফটওয়্যার এক হাত দিয়ে কাজ করতে পারতেছেন, নড়াচড়া করতে পারতেছেন, আরেকটা হাত দিয়ে কি আরেকটা সফটওয়্যার নড়াচড়া করতে পারতেছেন। এখন কথা হচ্ছে র্যাম কাজ করতে পারতেছে, আপনার দুইটা হাত আছে। এসএসডি যদি লাগান এই হাতটা কি হবে, পাওয়ারফুল হবে। দ্যাট ডাজন্ট মিন আপনার দুইটা হাত 4টা হাত হয়ে গেছে। হ্যাঁ, যদি আপনি 8 জিবি কে 16 জিবি র্যামে কনভার্ট করেন তাহলে আপনার দুইটা হাত 4টা হাতের রূপ নেবে। তার মানে কি, তখন আপনি 4টা সফটওয়্যার এট এ টাইমে চালাতে পারবেন। র্যাম কি করতেছে, আপনার পিসির সফটওয়্যার ক্যাপাসিটি গুলো বাড়াচ্ছে, মানে এট এ টাইমে মাল্টিপল সফটওয়্যার চালানোর ক্যাপাসিটিটা বাড়াচ্ছে কি, র্যাম। আর এসএসডি কিন্তু র্যামের কাজ করতেছে না, এসএসডি জাস্ট আপনার মানে র্যামটাকে করতেছে, ফাস্ট করতেছে, আপনি যেন ফাস্টলি মানে দ্রুত সফটওয়্যারটা ওপেন করতে পারেন, দ্রুত সফটওয়্যারটা ক্লোজ করতে পারেন, এইটা বাড়াচ্ছে। ওকে, কিন্তু এসএসডি কিন্তু র্যামের কাজ করতেছে না। তার মানে কি, যদি র্যাম আপনার 4 জিবি থাকে, এসএসডি যদি লাগান, একটা সফটওয়্যার আপনি খুব স্মুথলি চালাতে পারবেন, একদম ফাস্ট কাজ করবে, অন্যান্য কম্পিউটারের থেকে খুব দ্রুত কাজ করবে। কিন্তু কথা হচ্ছে যদি আপনার র্যাম বেশি থাকে, আপনি এট এ টাইমে মাল্টিপল সফটওয়্যার চালাতে পারবেন, কারণ আপনি যখনই একটা সফটওয়্যার ওপেন করতেছেন তখন আপনার র্যাম খরচ হচ্ছে। এখন ফটোশপে যদি মনে করেন অনেক ভারী ফাইল হয়ে গেছে, ফটোশপে কাজ করতে করতে ফাইল কিন্তু বেড়ে যায়, আপনার সি ড্রাইভও বেড়ে যায়। মানে যত আপনি কাজ করবেন, যত ফটোশপ নিয়ে কাজ করবেন, তত দেখবেন যে সি ড্রাইভ আস্তে আস্তে বাড়তেছে, সি ড্রাইভ এক্সপ্যান্ড হচ্ছে। ওকে, তো আমি সবাইকে সাজেস্ট করি 128 জিবি যেটা, সেটা ইউজ না করে এখানে 256 জিবির একটা আছে না এসএসডি, যদি আর কি এসএসডি লাগান, যদি এসএসডি লাগান আর গ্রাফিক্স আর ভিডিও এডিটিং নিয়ে যদি কাজ করতে চান, তাহলে আমার সাজেশন হবে 256 জিবির যে এসএসডি আছে সেটা লাগাবেন। ওকে, কারণ আমার দেখেন সি ড্রাইভ বেড়ে গেছে, যদিও সি ড্রাইভে সফটওয়্যার ছাড়া অন্য কিছু তেমন রাখি নাই। ওকে, মাত্র কত 300 জিবি, আমি 300 জিবি রাখছি, আমারটা এসএসডি না, কিন্তু সেই জন্য আমারটা একটু স্লো কাজ করতেছে, যেমন এটা চালু হতে একটু স্লো কাজ করছে। আচ্ছা দেখেন, আমার কনফিগারেশন এখানে দেখাচ্ছে Core i7 কই গেল, এই যে Core i7 6th জেনারেশন, 16 জিবি র্যাম, মানে এখানে টোটাল 16 জিবি র্যাম আছে। 16 জিবির ভিতরে বলা চলে রেন্ডারিং এ যদি যাই, বা রেন্ডারিং যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তারা অবশ্য বুঝবেন, রেন্ডারিংটা হচ্ছে আপনার পিসিটা যে যখন আপনি কোনো একটা ভিডিও রেন্ডারিং এ দিবেন কত জিবি সে পাবে। এখানে মোটামুটি সে পাচ্ছে 12 জিবির মতো। 12 জিবি কেন, আমার তো 16 জিবি অলরেডি র্যাম আছে, 16 জিবি র্যামের 8 জিবি পাচ্ছে হচ্ছে আমার কি গ্রাফিক্সে, মানে র্যাম কিন্তু যদি আপনি বলেন যে আমি 2 জিবি র্যাম লাগাইছি, 2 জিবির ভিতরে কিন্তু 1 জিবি র্যাম হিসেবে ব্যবহার হয়, আরেক জিবি গ্রাফিক্যাল ভি র্যাম হিসেবে ব্যবহার হয়, এই যে ভি র্যাম। ওকে, গ্রাফিক্যাল র্যাম হিসেবে ব্যবহার হয়। সো 8 জিবি লাগালে
4 GB গ্রাফিক র্যাম পাবে, 4 GB VRAM পাবে, 4 GB হচ্ছে র্যাম পাবে। তো সেই হিসাবে আপনার যদি 8 GB থাকে, 4 GB গ্রাফিক্যাল মেমোরি এনাফ। ওকে, গ্রাফিক কার্ড যদি নাও থাকে, 8 GB যদি র্যাম থাকে, তাহলেও সুন্দর স্মুথলি আপনি কাজ করতে পারবেন। আমার এখানে আছে 16 GB, বিকজ আমি ভিডিও এডিটিং এন্ড মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করি। তো আমার সাজেশন থাকবে, যদি গ্রাফিক্স অ্যাটলিস্ট গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান, অ্যাটলিস্ট 8 GB র্যাম আর একটা যদি SSD লাগায় নেন খুব ভালো হবে, না লাগায় নিলেও কোনো তেমন সমস্যা নেই, বাট 8 GB যেন অ্যাটলিস্ট র্যাম থাকে। ওকে ভাই আপনি কি এক্সটার্নাল র্যাম লাগাইছেন নাকি ভাইয়া? হ্যাঁ, আমারটা 8 GB নাকি ছিল, আপনি- আমারটা 8 GB ছিল, আমি পরবর্তীতে এটাকে 16 GB করছি আর কি, কাস্টমাইজ করে জি। 8 GB দিটা। আপনার আমার গ্রাফিক্সটা চাইছেন ভাই, আপনি তো মনে হয় M30 হ্যাঁ, 335 অতটা হাই কনফিগারেশন না, বাট আমার ভিডিও এডিটিং এন্ড মোশন গ্রাফিক্সের যত কাজ আমি করছি এটা দিয়ে খুব স্মুথলি করছি। আমার আসলে না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, জি একটু একটা প্রশ্ন ছিল। জি আমার তো হচ্ছে অনেক আগের ল্যাপটপ, আসলে আমার তো 2 GB র্যাম, সেক্ষেত্রে কি আমি ইউজ করতে পারবো সিঙ্গেল ভাবে? আমি বলতেছি না যে 2 GB যদি র্যাম থাকে যে আপনার ফটোশপ ইলাস্ট্রেটর হবে না, এরকম না। মিনিমাম কনফিগারেশন, মিনিমাম রিকোয়ারমেন্ট মনে হয় 2 GB ফটোশপ, আমি তো ভুলে গেছি। ফটোশপের মিনিমাম রিকোয়ারমেন্ট বা ইলাস্ট্রেটরের মিনিমাম রিকোয়ারমেন্ট মনে হয় 2 GB, তো আপনি চালাতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু এট এ টাইমে একটা সফটওয়্যার চালাবেন। সাপোজ আপনি ইলাস্ট্রেটর চালাচ্ছেন, অন্য ব্রাউজার জন্য আবার ওপেন না থাকে, অন্য সফটওয়্যার জন্য ওপেন না থাকে, তাহলে আশা করি সমস্যা হবে না। কিন্তু যদি আপনি ইলাস্ট্রেটর চালাচ্ছেন, পাশে আবার ব্রাউজার ওপেন করছেন বা অন্য সফটওয়্যার বা একটা ওপেন করছেন, তাহলে সমস্যা হতে পারে, বা পিসি মনে করেন অনেক স্লোলি কাজ করবে। যদি একটু বুঝে চালান, তাহলে আশা করি 2 GB র্যাম দিয়ে আপনি কাজ শিখতে পারবেন, সমস্যা হবে না। যেহেতু অ্যাজ এ বিগিনার ফটোশপ ইলাস্ট্রেটর এট এ টাইমে একটা করেই আমরা কাজ করবো। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনাররা তো আসলে দুইটা সফটওয়্যার একত্রে কাজ করে, ইলাস্ট্রেটরে কাজ করে ওটাকে আবার ফটোশপে নিয়ে ওটাকে আবার মার্কআপ করতে হয়, ওটাকে আবার প্রেজেন্টেশন করতে হয়। তো দুইটা সফটওয়্যার এট এ টাইমে যেন চালাতে পারি, এরকম ক্যাপাসিটি থাকলে বেটার, বাট না থাকলেও সমস্যা নাই, অ্যাটলিস্ট আমরা কাজ শিখতে পারি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ। ভাই ভিডিওটা লিংকটা কি ভাইয়া জিমেইলে পাঠিয়ে দেওয়া হবে ভাইয়া? ও এটাকে আবার কি বললেন? বললাম যে ওই যে ভিডিওটা এটা কি ভাই আমাদের জিমেইলে পাঠিয়ে দেওয়া হবে, কারণ অনেক সময় হুট করে কারেন্ট চলে যাবে, নেট চলে যায়, তো সমস্যা হয় অনেক। সেক্ষেত্রে বলতেছি ভাই দেখো লিংকটা। আজকের যে মানে ক্লাসটা জি হচ্ছে, জি ভাইয়া। চিন্তার কোনো কারণ নেই, আজকের যে ক্লাসটা হবে সেটা আমি স্ক্রিন রেকর্ড করতেছি, সো এটা আমরা ফেসবুক গ্রুপে দিয়ে দেবো, বিকজ সেই জন্য আমি আপনাদেরকে জি বলছি ভাইয়া। আপনারা ফেসবুক এই গ্রুপটাতে জয়েন করে রাখবেন। হয়ে গেল। জি ভাই, ভাই আমাদের গুগল ড্রাইভে লিংক দিলে ভালো হয়। ও ফেসবুকের লিংকটা দিয়ে দেবো? না ভাই, আপনার এটা কোন একটা গুগল ড্রাইভের লিংক ভাই দিলে গুগল ভাই আমাদের ড্রাইভে জন্য লিংক বেটার দিলে হয়, ভালো হয়, একটু সুবিধা হয়। বেটার হয় ভাই। ফেসবুক লিংক দিলে ভালো হয়। না, আমরা আসলে এই যে ভিডিওগুলো হবে, এগুলো তো আসলে জি দেখা ভাই। যাচ্ছে যে হয়তোবা মানে এলডিপি থেকে অলরেডি ইউটিউবে আপলোড করা হবে, পাশাপাশি আমি দিয়ে দেবো ড্রাইভে আপলোড করে, ড্রাইভের লিংকটা আমি দিয়ে দেবো। না ড্রাইভে হলে ভাই রেজুলেশনটা ভালো হবে। হ্যাঁ ভালো হয় ভাইয়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন কম্পিউটার নিয়ে? সো আমার যে এখানে দেখাচ্ছে যে ভিরাম, এটা কিন্তু আপনি পিসির কোথাও থেকে পাবেন না। পিসিতে দেখায় অনলি প্রসেসর কি আছে এবং কি এটাকে কি বলে র্যাম কত আছে, কিন্তু গ্রাফিক্যাল RAM তো graphics। গ্রাফিক্যাল মেমোরি দেখতে হলে আপনাকে রানে যে ওই যে ডিএক্স ডিআইএজি দিতে হবে, তাহলে এই অপশনটা আসবে। এই অপশনটা আসলে আপনি আপনার ডিসপ্লে মেমোরি কত, ভিরাম কত, গ্রাফিক কার্ড কত সব দেখতে পাবেন। ওকে, এখানে ফুল ফাংশনালিটি দেখা যায়। ওকে, নেক্সট, আর কারো কোনো কোশ্চেন? হ্যালো ভাইয়া, শিওর। ভাই বলছিলাম আমরা অ্যাডোবি ফটোশপ আর ইলাস্ট্রেটরের কোন ভার্সনটা ইউজ করব শেখার জন্য? কারো কাছে কি লেটেস্ট ভার্সনের ট্র্যাক আছে এখানে? জি ভাইয়া। কারো কাছে কি এখানে যারা আছেন আপনারা, তাদের কাছে কি কারো কাছে লেটেস্ট ভার্সনের ট্র্যাকটা আছে নাকি একদম 2020? ভাই আমি 2019 এর ভার্সনটা চালাচ্ছি। 2019 এর ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই আছে আপনার কাছে? জি ভাই। তাহলে আপনি কি করবেন, ড্রাইভে আপলোড করে আমাকে দিয়ে দিবেন, আমি সবাইকে দিয়ে দেব গ্রুপে আপলোড করে। ওকে, 2019? হ্যাঁ 2019। আমার কাছে আসলে 17 ভার্সনটা আছে, আমি চাচ্ছিলাম, আমার অলরেডি আপলোড করা আছে আমার ড্রাইভে, তো আমি ভাবতেছিলাম যে আপনাদেরকে ড্রাইভে আমার 17 সিসি, আমি যেটা ইউজ করতেছি সেটাও 17 সিসি, কারণ 17 2017 এর যে ভার্সনটা সেটা সবগুলো মাস্টার কালেকশন আমার কাছে আছে, তো আমি মোস্টলি ওইটাই ইউজ করতেছিলাম। বাট অ্যাডোবির ক্রিয়েটিভ ক্লাউডের আসলে প্রিমিয়াম মেম্বার আমি আপডেট করতে যে আবার ভেজাল হয়েছিল, সেজন্য পরে আর আপডেট করি। ওকে,
তাহলে কি আমরা 17 ইউজ করব না 19 ইউজ করব? আপনি যারা আপডেট আছেন তারা আপডেটটাই রাখেন, ওকে। বাট যারা নতুন আছে যদি আপনি ড্রাইভে আপলোড না করেন তাহলে আমি 17টাই আপলোড করে দেবো, মানে আপলোড করা আছে, আমি ড্রাইভের লিঙ্কটা গ্রুপে দিয়ে দেবো। ওইখানে একটা আমি ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেবো কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। আমি এখানে সফটওয়্যার আচ্ছা ভাই, আমার কাছে একটা লিংক আছে, মানে 2019-2018 অ্যাডোবি ফটোশপের, ওকে ক্র্যাক ভার্সন ক্র্যাক সহ আছে, মানে হ্যাঁ সব ক্র্যাক সহ আছে। তো ওইটা মানে আমি ওইখান থেকে ডাউনলোড করে চালাই আর কি। 19 আপনি তাহলে ওইটা গ্রুপে দিয়ে দিতে পারেন, বাট আমি আমারটাও আপলোড করে দেবো। তো যেটা ঠিক আছে। পছন্দ হয় যা ইনস্টল করে নিন, মানে আমারটা টিউটোরিয়াল বলছেন ভাই আপনি একটু চেক ইন করে দিয়ে কারণ ক্র্যাক ভার্সন অনেক প্রবলেম থাকে তো অনেক সময় ভাইয়া আপনি যদি নিজে প্রোভাইড করেন সেটা ভালো হয়। মোস্ট অফ দ্য টাইম যারা ইউজ করে তারা ক্র্যাক করে চালায়, তো ক্র্যাক করতে জি ভাইয়া। ল্যাটেস্ট ভার্সনে একটু প্রবলেম হতে পারে, ল্যাটেস্ট ভার্সনগুলোতে সমস্যা জি হয়। ভাইয়া। বাট আমি যেটা চালাচ্ছি এইটা আমি চালাইছি তো ভাই, ওই জন্যই বললাম। তো ক্র্যাকের টিউটোরিয়াল আমি বানাই সমস্যা নেই। ক্র্যাক কিভাবে করতে হয়, সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয়, এটা টিউটোরিয়াল আমার কাছে করা আছে। আমি এখন লাইভে আপনাদেরকে এটা দেখাতে পারতেছি না বিকজ আমি তো অনলাইনে আছি। যদি সফটওয়্যার ইনস্টল করতে হয় তাহলে আপনাকে ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে নিতে হবে, আর যদি ইন্টারনেট কানেকশন বন্ধ করে নেই তাহলে তো আপনাদের সাথে লাইভে কথা বলতে পারবো না। তো সেই কারণে আসলে আমি লাইভ ইনস্টলেশন প্রসেসটা দেখাতে পারতেছি না, বাট আমি সুন্দর করে টিউটোরিয়াল বানায় রাখছি। আপনারা জাস্ট ওইটা ফলো করবেন, ওইখানে লিঙ্কটা ডাউনলোড করে ওই ভিডিওটা ফলো করলে আপনার ডাউনলোড মনে করেন হয়ে যাবে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আজকে রাতের ভিতরে পেয়ে যাবেন, আজকে রাতের ভিতর না, আজকে হয়তো রাতের ভিতর দিয়ে দেবো আমি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? তো আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম অনলাইন মার্কেট প্লেস সম্বন্ধে, আমি চেষ্টা করতেছিলাম আপনাদেরকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জাস্ট বেসিক জিনিসগুলো বোঝানোর, পাশাপাশি আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কি ধরনের কাজ, ডিমান্ডেবল কি ধরনের কাজ চলে সেই জিনিসগুলো দেখানো। এখন আমরা ডাইরেক্ট ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা কিভাবে কাজ করে বা ভেক্টর ডিজাইনটা আসলে কি, আমরা কেন ফটোশপ আগে শিখতেছি। ভাই আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা ভাই, আমাদের ক্লাস শিডিউলটা হচ্ছে 9টা থেকে 1টা, আমাদের 6 ডে যেটা আমরা মেল পেয়েছি, এটা কি এইভাবেই থাকবে না কোনো চেঞ্জিং আছে? না, আপাতত কোনো চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হয় সামহাউ তাহলে আপনাদেরকে জানানো হবে মেল। আচ্ছা 9টা থেকে 1টা কি কন্টিনিউ নাকি কোথাও কোনো সময় ব্রেক টাইম হবে বা কোনো কিছু? আমাদের মাঝখানে একটা ব্রেক হবে, মাঝখানে একটা ব্রেক হবে, আধা ঘন্টার একটা ব্রেক হবে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম, এখন আমরা ডাইরেক্ট ইলাস্ট্রেটরে চলে যাব। তো আমরা মোটামুটি বুঝে ফেলছি যে আসলে আমরা কি ধরনের কাজগুলো করব বা কি ধরনের কাজগুলো আমরা শিখব। পাশাপাশি আমরা চেষ্টা করব অনলাইন মার্কেটিংও শেখানোর জন্য, আপনাদের কিভাবে মার্কেটিং করতে হয় সেগুলো পরের বিষয়। বাস প্রথমে আমরা কাজগুলো শিখি। তো ইলাস্ট্রেটর সফটওয়্যার, আপনি যখন একটা ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করবেন প্রথম আমার উইন্ডোজ মনে হয় রিফ্রেশ করতে হবে। ওকে, সফটওয়্যার ইনস্টলেশনের পর প্রথমবার যখন সফটওয়্যারটা চালু হবে একটু সময় নিতে পারে। ভাইয়া তো সব ভারী ভারী অ্যাপ ইনস্টল দাও। হ্যাঁ, না চালু হয়ে গেলে সমস্যা করবে না ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই ভাই, যে অ্যাডোবি প্রিমিয়ার ভাই এটাই তো অনেক ভাই একটা ভারী অ্যাপ ধরা চলে ভাই। হ্যাঁ, আপনার ল্যাপ অনেক ফাস্ট ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা সফটওয়্যার চালু হয়ে গেছে। অনেকগুলো প্রজেক্ট করতেছিলাম আমি, তো এগুলো আসলে রিসেন্ট প্রজেক্ট এখানে দেখায়, যে প্রজেক্টগুলো আমি আসলে রানিং করতেছিলাম। তো আপনাদের এরকম আসবে না, আপনারা যদি 17 ভার্সন চালান আপনাদের ইন্টারফেসটা কিছুটা এখানে ফাঁকা দেখাবে, এমটি দেখাবে। সো সাপোজ আপনি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, যেটা বলতেছিলাম যে আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব, ইলাস্ট্রেটরটা হচ্ছে ভেক্টর ডিজাইন সফটওয়্যার। যদি আমরা যে কোনো একটা সফটওয়্যার প্রফেশনালি পারি, অ্যাডোবির যে কোনো একটা সফটওয়্যারের মোটামুটি 80% কাজ মনে করেন যদি আপনি পারেন, তাহলে অ্যাডোবি সফটওয়্যারের অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, এই সফটওয়্যারগুলো শেখা আপনার জন্য ইজি হয়ে যাবে। কেন? কারণ অ্যাডোবির ইন্টারফেস আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইন্টারফেস, অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস অনেকটাই সিমিলার, মানে একটার সাথে আরেকটার অনেকটাই মিল আছে।
ফাংশনালিটি গুলো বলা চলে সিমিলার, অনেক কিছু সেমও পাবেন আপনারা। তো মেইন কথা হচ্ছে এই যে 60% সিমিলারিটি আছে, এই কারণে একটা সফটওয়্যার যদি আপনি প্রফেশনালি পারেন, অন্যান্য সফটওয়্যারগুলো শেখা আপনার জন্য ইজি হবে। যখন আমি ফার্স্ট গ্রাফিক ডিজাইন শেখা শুরু করি, তখন আমিও এরকম প্রথম ফটোশপ শেখা শুরু করছি, বাট ফটোশপ শিখতে যে দেখি যে এত ফাংশনালিটি, কোনটা থেকে কোনটা কি কাজ করে না কাজ করে, এগুলো আসলে মাথা খুব ওভারওয়েলমিং হয়ে গেছিলাম, মানে কি বলে এটাকে, ফাংশনালিটি অনেক বেশি ছিল। তো পরবর্তীতে বুঝলাম যে আসলে ফটোশপটা আগে শেখা না, আমাকে ইলাস্ট্রেটরটা আগে শিখে আসতে হবে। ইলাস্ট্রেটরটা শিখতে যে আমার খুব মজা লাগছে আর কি। মোটামুটি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা খুবই ইজি যদি আপনারা বেসিক জিনিসটা ধরে ফেলতে পারেন। তো আপনি সাপোজ একটা প্রিন্টের জন্য কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন। আমরা আজকে তো বিজনেস কার্ড ডিজাইন করবো না, আজকে লোগো ডিজাইন বা আজকে শেপ দিয়ে কথা বলবো, ইন্টারফেস দিয়ে কথা বলবো। তো আমি যদি এই নিউ এখানে ক্লিক করি, এই ইন্টারফেসটা চলে আসবে। এরকম আসতে পারে যদি কারো ওল্ড ভার্সন থাকে। আমরা এখান থেকেও নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। আমরা ফাইলে যে নিউ এ ক্লিক করেও নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। কিছুটা বলা চলে ওয়ান কাইন্ড অফ ওই যে কি বলে এটা, অফিস যেরকম আর কি, এক্সেল, যারা অফিস এক্সেলে কাজ করছে সিমিলার। আমাদেরকে প্রথমে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এইখানকার ফাংশনালিটিগুলো একটু বুঝাই দিই। সাপোজ মনে করেন আপনি বিজনেস কার্ডের জন্য একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছেন। এক্সাম্পল স্বরূপ আজকে আমরা বিজনেস কার্ড দেখবো না, ইন্টারফেস দেখবো, তো চিন্তার কোনো কারণ নাই। এর তো লিখলাম সাপোজ বিজনেস কার্ড। তো এখানে মনে করেন আমরা বিজনেস কার্ড লিখবো। বিজনেস কার্ড লেখার পর এখানে ইঞ্চি থেকে আমরা সিলেক্ট করে নেবো ইঞ্চি। এখানে কতগুলো ফরম্যাট আছে, এটাকে বলা হয় কি স্কেলিং ফরম্যাট। তো আমরা সাপোজ ইঞ্চিতে নিতে পারি, পয়েন্টে নিতে পারি, পিক্যাসে নিতে পারি, মিলিমিটারে নিতে পারি, সেন্টিমিটারে নিতে পারি, পিক্সেলে নিতে পারি। আচ্ছা, তো এখানে পয়েন্ট, পিক্যাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এগুলো হচ্ছে আমার ফিজিক্যাল স্কেল। ফিজিক্যাল কোনো একটা বস্তুকে যদি আমি মাপতে চাই, সাপোজ মনে করেন কেউ যদি বলে যে এই ফোনটা, সাপোজ এই ফোনটার সাইজ কতটুকু, তাহলে কি বলবো, এত ইঞ্চি বাই এত ইঞ্চি হাইট, মানে ওয়েট হচ্ছে এত ইঞ্চি, হাইট হচ্ছে এত ইঞ্চি। ওকে, সাপোজ মনে করেন আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে যাচ্ছি, বিজনেস কার্ডের হাইট এবং ওয়েটটা কত হবে সেটা আমরা কিসে নেব, ইঞ্চিতে নেব, যেহেতু এটা ফিজিক্যাল একটা বস্তু। ফিজিক্যাল বস্তু বলতে বুঝাচ্ছি যে এটা প্রিন্ট হবে, প্রিন্ট হলে এটার অস্তিত্ব ফিজিক্যালি থাকবে। তার মানে কি আমরা এটাকে ইঞ্চিতে করব। মিলিমিটার, সেন্টিমিটারও অনেক ক্ষেত্রে করে, বাট আমরা ইঞ্চিতে করব। এখানে দিয়ে দিলাম মনে করেন 3.5 ইঞ্চি, আর এটা হাইট হবে হচ্ছে 2 ইঞ্চি। সো এই 3.5 এবং 2 এটা হচ্ছে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড একটা সাইজ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা সাইজ। এখানে ওরিয়েন্টেশন বোঝাচ্ছে এটা কি লম্বালম্বি হবে না ভার্টিক্যালি হবে। আচ্ছা, এখানে যখন আমি ইঞ্চিতে এই ডেটাটা ইনক্লুড করলাম 3.5 এবং 2, এখানে দেখেন একটা অপশন আছে পিক্সেল। তো আমি যদি 3.52 ইঞ্চিতে দিয়ে এখন পিক্সেলে ক্লিক করি, ওই 3.5/2টা আসলে পিক্সেলে কত হবে অটোমেটিকলি কনভার্ট হয়ে গেছে। তো আমি যদি আবার ইঞ্চিতে ক্লিক করি, সো আবার এটা কি ইঞ্চিতে চলে আসছে। আচ্ছা, এখানে মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি, পিক্যাস, পয়েন্ট এগুলো হচ্ছে আমার ফিজিক্যাল স্কেল। এখানে একমাত্র স্কেল আছে ডিজিটাল স্কেল, এটা হচ্ছে কি পিক্সেল। ডিজিটাল স্কেল বলতে আমি কি বোঝাচ্ছি, কেউ যদি আমাকে বলেন ডিজিটাল স্কেল আসলে কি বলেন, কেউ কি বলতে পারবেন? হ্যালো, আর জিবি নাকি ভাইয়া? ওকে, আর কেউ পিক্সেল মানে ডিজিটাল স্কেল বলতে আমি কি বোঝাচ্ছি? স্যার হ্যাঁ বলেন। হ্যালো, রেজুলেশনের পরিমাণ। হ্যাঁ, মানে শর্টকাটে যদি বলা চলে, হ্যাঁ হইছে, বাট মেইন কথা হচ্ছে পিক্সেল পিক্সেল বলতে এখানে বোঝাচ্ছে কোনো একটা ডিজিটালি কোনো একটা জিনিসকে যদি আমি ক্যালকুলেট করি, সাপোজ এইটা এখান থেকে এই পর্যন্ত এটার আসলে পিক্সেল কতটুকু। ডিজিটাল স্কেল বলতে বোঝাচ্ছি এটা কখনো প্রিন্টে যাবে না, প্রিন্টে বা প্রিন্ট ম্যাটেরিয়াল হবে না। প্রিন্ট ম্যাটেরিয়াল কেন হবে না, এটা আমরা মাপবো কি ডিজিটালি। সাপোজ কেউ যদি বলে যে আমার অ্যাপের আইকনটা বা অ্যাপের ইউজার ইন্টারফেসটা এত বাই এত ইঞ্চি হবে, বা ওয়েবের ব্যানারটা এত বাই এত ইঞ্চি হবে, কখনো কিন্তু কেউ বলবে না যে আমার বিজনেস কার্ডটা এত বাই এত পিক্সেল হবে। কারণ কি, কারণ এটা তো মানে ডিজিটাল একটা বস্তু, বিজনেস কার্ড একটা ডিজিটাল বস্তু, আর পিক্সেল হচ্ছে কি, সরি, বিজনেস কার্ড হচ্ছে একটা ফিজিক্যাল বস্তু, আর পিক্সেলটা হচ্ছে কি, যখন আমরা পিক্সেলে কোনো কিছু ক্যালকুলেট করতেছি এটা হচ্ছে আমার ডিজিটাল বস্তু। তার মানে কেউ যদি, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার একটা ব্যানার হবে এত বাই এত পিক্সেল, তার মানে কি সেই ব্যানারটা কি প্রিন্টে যাবে নাকি কোথায় যাবে বলেন?
পিক্সেলে যাবে ডিজিটাল ওয়েবে যাবে ওয়েবে যাবে, এক্স্যাক্টলি ওয়েবে যাবে বা প্রিন্টে যাবে না। বা লিংকডইনে যাবে। মানে এটা কি, মানে প্রিন্ট হবে না, এটা হচ্ছে আমার অনলাইনে কোনো একটা জায়গায় যাবে বা ডিজিটালি কোনো একটা বস্তু হিসেবে ব্যবহার হবে, কিন্তু এটা প্রিন্টে কিন্তু যাচ্ছে না। তো ক্লায়েন্ট যখন বলবে যে এত বাই এত পিক্সেল, তার মানে আপনাকে তখনই ধরে নিতে হবে যে এটা কোনো ওয়েবসাইটের ব্যানার হিসাবে ব্যবহার করবে আপনার ক্লায়েন্ট। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার একটা ব্যানার হবে এত বাই এত ইঞ্চি, তার মানে আপনাকে বুঝে নিতে হবে এত বাই ইঞ্চি বলছে যেহেতু, তার মানে এটা প্রিন্টে যাবে, এটা কোথাও প্রিন্ট হয়ে বের হবে। ওকে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আমার পিক্সেল হচ্ছে ডিজিটাল বস্তু, মানে ডিজিটাল ডিজাইন, আর ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটার এগুলো হচ্ছে আমার কি ফিজিক্যাল ডিজাইন। তো যখন আমি পিক্সেল নিয়ে কাজ করব বা এখানে যখন পিক্সেল দিচ্ছি, তখন আমার এইখানে কালার মোডটা হবে RGB। এই ব্লিড আমরা পরে বুঝাচ্ছি দাঁড়ান, বাট কালার মোডটা অলওয়েজ হবে কি RGB। পিক্সেল নিয়ে যখন কাজ করবেন কালার কি দেবেন RGB। RGB এর মিনিংটা হচ্ছে কি রেড, গ্রিন, ব্লু। মানে এই ডিজিটালি আমরা যে স্ক্রিনটা দেখতেছি, স্ক্রিনে যা কালার দেখা যাচ্ছে, যত কালার আমি এই যেমন আইকনের কালার, রেড কালার, হলুদ কালার, ব্লু কালার, এখানে যত কালারই আপনি দেখেন না কেন এই RGB কালার কম্বিনেশন করে বানানো। ওকে, রেড, গ্রিন এন্ড ব্লুর কম্বিনেশন করে এখানে যত কালার দেখেন মৌলিক কালার ভাইয়া, মৌলিক কালার। আর যখনই কোনো ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমি ইঞ্চিতে একটা ডিজাইন ইউজ করব বা আমার এত বাই এত একটা বিজনেস কার্ড হবে ইঞ্চিতে, এত বাই এত একটা ব্যানার হবে মিলিমিটারে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে এটা মিলিমিটারে যেহেতু বলছে, ইঞ্চিতে যেহেতু বলছে, দ্যাট মিন্স এটা প্রিন্টে যাবে। তো প্রিন্টে যাওয়া মানে কি কালার প্রিন্ট হয়ে প্রিন্ট প্রেস থেকে বের হবে। প্রিন্ট প্রেস থেকে বের হতে হলে প্রিন্ট প্রেসের কালার কম্বিনেশন হচ্ছে CMYK। CMYK হচ্ছে কি ফিজিক্যাল কালার করার কম্বিনেশন। সিতে বুঝাচ্ছে সায়ান, সরি এখানে প্লেন ওঠানামা করে তো। তো যেটা বলতেছিলাম, CMYK তে বোঝাচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এন্ড ব্ল্যাক। এই চারটা কালারের কম্বিনেশন করে যে কোনো কালার কম্বাইন করতে পারে প্রিন্ট প্রেসে। তো প্রিন্ট প্রেসে যখন আপনি কোনো একটা ব্যানার ডিজাইন করতে দিচ্ছেন, ওরা চারটা কালার কি করে, চারটা কালারের বোতল কম্বাইন করে রাখে, মানে সেটআপ করে রাখে, ওই চারটা কালার কম্বাইন করে যে কোনো কালার তারা ক্রিয়েট করে। সো মাথায় রাখবেন যে জিনিসটা প্রিন্টে যাবে সেই জিনিসের জন্য আমার কালার মোড কি হবে CMYK, যে জিনিসটা প্রিন্টে যাবে, যে জিনিসটা ডিজিটালি থাকবে সেটার জন্য আমার কালার মোড হবে RGB। তো কালার মোড অলওয়েজ দুইটাই থাকে। আর এখানে যে অপশনটা, এক্সট্রা অপশনটা দেখাচ্ছে, এটার নাম হচ্ছে কি ব্লিড। ব্লিডটা আমি বুঝাচ্ছি। সাপোজ ব্লিডকে বলা হয় ডিজাইন সেফটি জোন। ওকে, ব্লিডটা হচ্ছে এই যে 3.5 ইঞ্চি আমি নিছি এবং 2 ইঞ্চি নিছি হাইট, এইটার বাইরের এক্সট্রা অংশ। তো বিজনেস কার্ড ডিজাইন করতে হলে আমরা দেখা যায় মোস্ট অফ দ্য টাইম 0.125 ব্লিড নেই, চারপাশে, মানে বিজনেস কার্ডের চারপাশে। তো বিজনেস কার্ড যেহেতু আমি করবো, সাপোজ মনে করেন ডকুমেন্ট ক্রিয়েট করতেছি, এখন এখানে আর কিছু করার দরকার নেই। আমি যদি মোর সেটিং এ ক্লিক করি এই অপশনটা আসবে। এখানে উপরের ফাংশনালিটি যতগুলো দেখছেন সবগুলোই সেম। এইখানে রেস্টার ইফেক্ট যদি 72 থাকে, এটাকে 300 দিয়ে দিলাম। আমি মোস্টলি অবশ্য 300 দিয়েই করি। 300 PPI বুঝাচ্ছে পিক্সেল পার ইঞ্চি। ইঞ্চিতে কতগুলো ডট থাকবে, ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে। তো এটা রেস্টার ইফেক্ট অলওয়েজ আপনারা 300 PPI দিয়েই ডিজাইন করবেন। ওকে, কারণ কোনটা প্রিন্টে যায় বলা যায় না। ইউজুয়ালি যদি প্রিন্টে যায় তাহলে আমরা 300 PPI দিয়ে করি। ইউজুয়ালি যদি ওয়েবে যায় তাহলে আমরা 72 PPI দিয়ে করি, মানে পিক্সেল যদি ডিজাইন করি আর কি, পিক্সেলে কোনো ডিজাইন করি। বাট আমি মোস্টলি এখানে 72 দেই না, আমি মোস্টলি 300 দিয়ে করি। বিকজ 300 দিয়ে করলে আমি ওটাকে 72 তে ইজিলি কনভার্ট করে ফেলতে পারবো, সো এটা সমস্যা হয় না। ওকে, তো এটা ডিফল্ট 300 PPI রাখবেন, ঠিক আছে? এখানে আর কিছু করার দরকার নাই। উপরের ফাংশনালিটি গুলো আর নিচের এই ফাংশনালিটি গুলো সেম। এইখানে ক্লিক করা আর এখানে ক্লিক করা সেম কথা। আমি এটা ক্যান্সেল করে দিই। এখানে ক্লিক করি, দেখেন আমার নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনাদের ইন্টারফেসটা এরকম নাও দেখাতে পারে, আপনাদের ইন্টারফেসটা হয়তো বা এরকম আসতে পারে। ওয়ার্ক স্পেসে যে এসেনশিয়াল রিসেট দিয়ে দিই, এই যে এরকম হয়তো বা আসতে পারে। সো এটা রিসেট দেওয়ার উদ্দেশ্য কি আপনাদের ইন্টারফেস এবং আমার ইন্টারফেস যেন সিমিলার হয়। আচ্ছা, এই যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে আমার আর্ট বোর্ড। সাপোজ কোনো একজন আর্টিস্ট যখন কোনো ডিজাইন করে, সে কি করে, একটা পেজ নেয়, তাই না, একটা আর্ট বোর্ড নেয়।
পেজটাকেই বলা হয় কি আর্ট বোর্ড। তো এই আর্ট বোর্ডের উপরে ওই আর্টিস্ট কি করে, তার রং তুলি দিয়ে ডিজাইনটা করে। তো এখানে যে সাদা অংশটুকু আপনি দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটুকু হচ্ছে আমার কি আর্ট বোর্ড বা পেজ, ডিজাইন পেজ আর্ট বোর্ড বলা চলে। তো এই আর্ট বোর্ডটা ভিতরে আমার সমস্ত ডিজাইনটুকু থাকবে। তো আমি যেহেতু বিজনেস কার্ডের সাইজ নিয়ে নিছি, আমরা যদি বিজনেস কার্ড একটু দেখি, আমরা একটু দেখে আসছি অন্যান্য বিজনেস কার্ড কেমন ডিজাইন করে। আমরা যদি আজকে বিজনেস কার্ড শিখবো, আজকে জাস্ট ইন্টারফেস শিখবো, আমরা ইন্টারফেস সম্বন্ধে আলোচনা করবো। তো আমরা যদি এখানে বিজনেস কার্ড লিখে সার্চ দিলাম, আমি অলরেডি এখানে বিজনেস কার্ড বানায় রাখছি, অবশ্য আমার এখানে ছিল। এই যে সাপোজ মনে করেন এখানে বিজনেস কার্ড আছে। তো এগুলো তো আসলে প্রেজেন্টেশন করা, এখানে মার্কআপ দেখাচ্ছে আর কি বিজনেস কার্ডের। এই যে এটা একটা বিজনেস কার্ড সিম্বল। আবার যদি দেখেন এখানেও কিন্তু বিজনেস কার্ড করে রাখছি। তো এইগুলো তো আসলে বাঁকা, তাই না? তার মানে আমার কি দরকার, সোজা বিজনেস কার্ড দরকার। তার মানে আমাকে ডিজাইনটা আগে সোজাটুকু করতে হবে এই আর্টবোর্ডটুকুর ভিতরে। ইউজুয়ালি আমি জানি শুরুতে কি বলছিলাম, যে কোনো ডিজাইন যখন আমরা করবো ট্রাই করবো কপি করার, পরবর্তীতে ওটাকে কাস্টমাইজ করবো। আচ্ছা, আমি যদি মাউসটা স্ক্রলিং করি, মাউসে স্ক্রলিং করলে দেখেন আমার কি হচ্ছে, আর্টবোর্ডটা উপরে যাচ্ছে এবং আর্টবোর্ডটা নিচে নামতেছে। আমি যদি আমার কিবোর্ডের স্পেস চাপি, তাহলে দেখেন এই স্পেস চাপার সাথে সাথে আমার অ্যারো আইকনটা, মানে মাউসের অ্যারো আইকনটা কি হয়ে যাচ্ছে, হ্যান্ড আইকনের উপরে উঠছে। হ্যান্ড আইকনটা যদি আমি এখন মাউসটা ক্লিক করি, মানে কিবোর্ডের স্পেসটা চেপে ধরে আমি যদি এখন মাউসটা ক্লিক করি, দেখেন হাতটা ক্লোজ হচ্ছে। তো আমি আমার আর্টবোর্ডটাকে এভাবে কি করতে পারি, মুভ করতে পারি। একটু জুম আউট করতে হবে। সাপোজ আমার আর্টবোর্ডটা এলোমেলো হয়ে আছে, সাপোজ মনে করেন আমি আমার আর্টবোর্ডটা হারাই ফেলছি। এই যে কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে যদি আমি স্ক্রলিং করি সামনের দিকে, তাহলে জুম ইন হবে, জুম আউট হবে। জাস্ট নেভিগেশনটা আমি বুঝাচ্ছি, কেউ কি মনে হয় মেসেজ দিচ্ছে, একটু চেক করে আসি। আচ্ছা, নয়েজ হচ্ছে, মানে এটা কি আমার নয়, আমার পিসি থেকে নয়েজ হচ্ছে? অন্য কেউ কি নয়েজ পাচ্ছেন? ও আচ্ছা, আমরা একটু চেক করি কার নয়েজ হচ্ছে। যদি কেউ মাইক্রোফোন বন্ধ, আচ্ছা এই যে রয়, আপনি যদি একটু আপনার মাইকটা বন্ধ রাখেন, দেবাশিস রয়। আর কেউ? আমি মনে হয় এখান থেকে বন্ধ করে দিতে পারবো। ওকে, এবার ঠিক আছে। এবার কি হচ্ছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার ইন্টারফেস এখন দেখা যাচ্ছে। তো আমি জাস্ট নেভিগেশনটা দেখাচ্ছি। একটা ডকুমেন্ট ক্রিয়েট করার পর স্যার জুম ইন ভাবে করলেন, জুম ইনটা আচ্ছা, কিবোর্ডের অল্টার প্রেস করে এই যে মাউসের এই যে এটাকে কি বলে, স্ক্রলিং বার না স্ক্রলিং, কিবোর্ডের অল্টার প্রেস করে যদি আমি স্ক্রলিংটা এরকম করি, দেখেন মাউসটা আগে এখানে নিয়ে আসতে হবে। এই তো নিয়ে আসার পর স্ক্রলিংটা যদি করি, দেখেন স্ক্রলিং করতেছি, জুম ইন অল্টার ধরে আছি, কিন্তু কিবোর্ডের অল্টার ধরে আছি, স্ক্রলিং করতেছি, জুম ইন মাউস হচ্ছে। তো যে পয়েন্টে সাপোজ মনে করেন এই পয়েন্টে আমি জুম ইন করবো, তো আমি অল্টার প্রেস করে যদি এরকম আউট করে আবার ইন করি, যে এই পয়েন্টে জুম ইন হয়েছে। কিন্তু না, আমি বাম সাইডের উপরের কর্নারে জুম ইন করতে চাচ্ছি না, আমি চাচ্ছি কোথায়, এই মনে করেন ডাউন সাইডের নিচের কর্নারে জুম ইন করতে যাচ্ছি। তো অল্টার প্রেস করে স্ক্রলিং করছি, যে এই কর্নারে জুম ইন হয়েছে। তার মানে এটা হচ্ছে নেভিগেট করার একটা অপশন। মানে সাপোজ আপনি এই কর্নারে যেতে যাচ্ছেন, অল্টার প্রেস করে এই কর্নারে চলে গেলেন, আপনি আবার এই কর্নারে আসতে যাচ্ছেন, জুম ইন করে এই যে অল্টার প্রেস করে এই কর্নারে চলে আসবেন। তো মাউসটা যেখানে রাখবেন অল্টার প্রেস করে, সেখানে যদি স্ক্রলিং ইন করেন তাহলে জুম ইন হবে, মাউসটা যে কোণে রাখে যদি স্ক্রলিং আউট করেন তাহলে জুম আউট হবে। তার মানে আমি আর্টবোর্ডটা কিন্তু এইভাবে নেভিগেট করতে পারতেছি। আবার স্পেস ধরে কি করতে পারছি, স্পেসে যখনই ক্লিক হচ্ছে তখন হ্যান্ড আইকন চলে আসছে। হ্যান্ড আইকন চলে আসলে আমি যদি জাস্ট রাইট ক্লিক, লেফট ক্লিক করে আমি এটাকে কি করতে পারছি, নেভিগেট করতে পারছি। আমার পজিশন মতো এখানে রাখতে পারছি, আমার পজিশন মতো এখানে রাখতে পারছি। এটা দেখালাম কেন, এটা হচ্ছে নেভিগেট করার অপশন। আজকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি বিকজ দেখবেন যখন আমি ডিজাইনিং শিখাবো তখন এরকম হুটহাট করে আমি এরকম করতেছি, এই সাইডে যাচ্ছি এই সাইডে যাচ্ছি, তো তখন যেন আবার কনফিউশন না হন। ওকে, সেজন্য প্রথম দিনই আমি বুঝাই দিলাম যে কিভাবে নেভিগেট করবেন। ওকে, আচ্ছা, এটা গেল একটা অপশন। তো বাম সাইডের এই বারটাকে বলা হয় টুল বার।
ইলাস্ট্রেটরের বাম সাইডে এই বারটাকে বলা হচ্ছে কি টুল বার। এখানে যতগুলো ফাংশনালিটি দেখছেন এগুলো আলাদা আলাদা এক একটা টুল, এগুলো এই টুলসগুলো দিয়ে আমরা ডিজাইনগুলো করব। উপরের এইটাকে বলা হচ্ছে অপশন বার বা কি বলে মেনু বার, মেনু বার বলা হচ্ছে এটাকে, বিকজ প্রত্যেক সফটওয়্যারেরই দেখবেন এরকম একটা মেনু বার থাকবে। যেমন যদি সাপোজ আমি পাওয়ার পয়েন্টে যাই, দেখেন পাওয়ার পয়েন্টে আমি আসলাম, পাওয়ার পয়েন্টেও কিন্তু দেখেন এখানে একটা কি আছে মেনু বার, এখানেও কিন্তু আছে, এটা উপরের যদিও, তারপরে দেখেন এখানেও মেনু বার আছে। প্রত্যেক সফটওয়্যারে একটা এরকম মেনু বার থাকবে। আবার নিচের যে অপশনটা দেখাচ্ছে এখানে, এটাকে বলা হচ্ছে অপশন বার, টুলস অপশন বার। সো আমি কোনো টুলস নিয়ে যখনই কাজ করব সেই টুলসের ফাংশনালিটি বা অপশনগুলো এখানে রিভিল হবে। ওকে, আবার এখানে দেখেন এগুলোকে বলা হয় অপশন প্যালেট। এক একটা প্যালেট, এক একটা টুলসের এক একটা প্যালেট আমি এখানেও পাবো। সাপোজ মনে করেন স্ট্রোক নিয়ে কাজ করবো, দেখেন এখানে লেখা আছে স্ট্রোক। তো আমি যদি স্ট্রোকের এখানে একটা ক্লিক করি, স্ট্রোকের ফাংশনালিটিগুলো চলে আসে। স্ট্রোক আমি বুঝাচ্ছি, তো স্ট্রোকের এই ফাংশনালিটিগুলো এখানে চলে আসতেছে। বাট এই সেম ফাংশনালিটিগুলো এখানে যে ফাংশনালিটিগুলো আপনি দেখতেছেন, সেম ফাংশনালিটিগুলো কিন্তু আমি এখানেও পাবো। দেখেন এখানেও একটা স্ট্রোক লেখা আছে, আমি যদি এটাকে ক্লিক করি, এই দেখেন এখানেও স্ট্রোকের ফাংশনালিটি চলে আসছে। ও, এখানে আবার হিডেন হয়ে আছে, মাঝে মাঝে হিডেন হয়ে থাকে। তো আমি এই তিনটা আইকনে যদি ক্লিক করে অপশনে ক্লিক করি, শো অপশন, এই দেখেন সেম ফাংশনালিটি এখানেও দেখাচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে অপশন বার, আর এগুলোকে বলা হচ্ছে কি অপশন প্যালেট। প্যালেট কেন, এক একটা টেনে টেনে আমি কি করতে পারি, এক এক জায়গায় রাখতে পারি। সাপোজ আমি স্ট্রিক নিয়ে কাজ করতেছি, এটাকে ধরে আমি এখানে রাখলাম, এখানে রেখে আমি কাজ করতে পারবো। মানে আমার পছন্দ মতো আমি এটাকে কি করতে পারবো, কাস্টমাইজ করে নিতে পারবো, যেখানে খুশি সেখানে রেখে রেখে আমি কাজ করতে পারবো। সেই জন্য বলা হচ্ছে এগুলোকে অপশন প্যালেট, এটা হচ্ছে অপশন বার। তো এখানে অনেকগুলো অপশন প্যালেট আছে। এখান থেকে যদি কোনো অপশন প্যালেট আপনি খুঁজে না পান, সাপোজ মনে করেন আমি একটা নিয়ে কাজ করতেছি, সাপোজ মনে করেন এই যে কালার বারটা নিয়ে কাজ করতেছি, আপনি মনে করেন এই কালার অপশনটা পাচ্ছেন না, কোনো চিন্তা নাই, মানে কি কোনো প্রবলেম নাই। আপনি কি করবেন, এইখানে উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করার পর একটু নিচে দেখবেন এখানে কোথাও না কোথাও এই যে কালার বার আছে। তো আমি যদি কালারের এখানে ক্লিক করি তাহলে আপনার এখানে এটা চলে আসবে। সাপোজ মনে করেন আমি প্যাথ ফাইন্ডার নিচ্ছি, ওয়ান অফ দ্য মোস্ট ইউজেবল একটা অপশন প্যাথ ফাইন্ডার। তো এই প্যাথ ফাইন্ডারে যদি আমি ক্লিক করে দেখেন এই বারটা কিন্তু মাঝখানে চলে আসছে। তো আমি এটাকে টেনে, যেহেতু মোস্ট ইউজেবল এটা একটা অপশন, মোস্ট ইউজ সবসময় আমি ব্যবহার করব, তো এটাকে কি করতে পারি, এটাকে টেনে নিয়ে আমি এইখানে দেখেন ব্লু কালার চলে আসছে না, ব্লু একটা নীল কালার চলে আসছে। যখন নীল কালারটা চলে আসবে তখন যদি আমি এখানে ছেড়ে দেই, দেখেন এই অপশনটা এখানে চলে আসে। আমি যদি এটাকে হাইড করে রাখি, দেখেন। সো আমি চাইলে এগুলোকে এভাবে কাস্টমাইজ করতে পারি, মডিফাই করতে পারি আমার পছন্দ মতো আর কি, যেখানে খুশি সেখানে নিয়ে রাখতে পারি। আমি যদি আবার চাই যে এটাকে নিয়ে আসতে, দেখেন এই যে এখানে সরাই নিয়ে আসলাম প্যাথ ফাইন্ডারের অপশন। তো এটা মোস্ট ইউজ, আমরা এখান থেকেও এটাকে ব্যবহার করতে পারি। আবার কাজ শেষে আমি এখানে গোছায়ও রাখতে পারি, এই প্যালেটের ভিতরে রেখে দিলাম। এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো প্যালেট, যে কোনো বারকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি আমাদের কাজের সুবিধার্থে। তো আমি প্যাথ ফাইন্ডার কিন্তু অলরেডি নিয়ে আসছি, বিকজ এটা মোস্টলি ইউজ হবে। এখন সাপোজ আপনাদের মনে করেন এরকম এলোমেলো হয়ে আছে, এরকম এলোমেলো হয়ে আছে, কোনটা কোথায় আছে আমি শিওর না, এগুলো মনে করেন সব এলোমেলো হয়ে আছে, এখানে এলোমেলো হয়ে আছে, ওকে, মনে করেন একটা হজবরল অবস্থা হয়ে আছে। এখন আপনি চাচ্ছেন যে আল্লাহ কি জানি কই কোনো অপশন ছিল, আমি তো খুঁজে পাচ্ছি না। এটাকে যদি আবার ডিফল্ট অপশনে আপনি ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে যাওয়ার পর এখানে ওয়ার্ক স্পেস দেখবেন যে একটা লেখা আছে অপশন ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসে ক্লিক করার পর মোস্ট অফ দ্য টাইম আমরা এসেনশিয়ালটাই ইউজ করি, এসেনশিয়ালটা থাকবে। থাকার পর আমরা কি করব, এখানে রিসেট এসেনশিয়াল এই অপশনটাতে ক্লিক করব। যখনই আমি রিসেট অপশনটাতে ক্লিক করতেছি তখনই আমার ইন্টারফেসটা কি হয়ে যাচ্ছে, ডিফল্ট অপশনে ফিরে আসতেছে। মানে নতুন যখন সফটওয়্যারটা ইনস্টল করছি তখন যেরকম ছিল তখন অপশনটা চলে আসছে। দেখেন আমার প্যাথ ফাইন্ডার যে নিয়ে আসছিলাম, প্যাথ ফাইন্ডার কি এখানে আছে, প্যাথ ফাইন্ডারটা কিন্তু এখানে নাই। তো আমাকে কি করতে হবে, প্যাথ ফাইন্ডারটা নিয়ে আসতে হবে, কারণ প্যাথ ফাইন্ডার আমার লাগবে। তো প্যাথ ফাইন্ডারে গেলাম, এই যে উইন্ডোজ থেকে এখানে খুঁজবো কোথায় প্যাথ ফাইন্ডার আছে। যদি খুঁজে না পাই তাহলে এই দেখেন নিচে একটা অ্যারো কি আছে না, এই অ্যারো কিটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে নিচে অনেক অপশন যেগুলো আর কি হিডেন হয়েছিল সেগুলো রিভিল হবে। তো এখান থেকে স্ট্রোক, এখান থেকে দেখেন এখানে টাইপের ভিতরে ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটাও লাগবে আমার। তো ক্যারেক্টারটা নিয়ে আসলাম, এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার অপশনও লাগবে।
ক্যারেক্টার অপশন এখানে নিয়ে রাখলাম, আবার উইন্ডোজে যাই প্যাথ ফাইন্ডারে গেলাম, প্যাথ ফাইন্ডারটা আমার লাগবে, তো প্যাথ ফাইন্ডারটা নিয়ে এসে আমি এখানে রেখে দিলাম। তো এইগুলো আমি কি করতেছি, আমার পছন্দ মতো এগুলো কাস্টমাইজ করে আমি রাখতেছি, বিকজ পরবর্তীতে এগুলো আমার দরকার পড়বে। ওকে, তো এখান থেকে আমি কি করতে পারি, এসেনশিয়াল দিয়ে এখান থেকেও রিসেটটা দিতে পারি, যেটা আমি এই যে এখান থেকে করছিলাম। উইন্ডোজে ক্লিক করছি, ক্লিক করার পর এই যে উপরে যেতে হবে, যাওয়ার পর এখান থেকে ওয়ার্ক স্পেসে ক্লিক করলাম, ওয়ার্ক স্পেস থেকে এখান থেকে যেটা রিসেট করা যে কথা, এইখান থেকেও রিসেট করা সেম কথা। আপনি চাইলে আপনার কাস্টমাইজ একটা নিউ ইন্টারফেস বানায় রাখতে পারেন। সাপোজ আমি মহসিন, আমি চাচ্ছি যে আমার ফটোতে তো কি বলি, আমার ইলাস্ট্রেটরে তো অনেকেই ডিজাইন নিয়ে কাজ করে, এখন চাচ্ছি যে আমার ইন্টারফেসটা যেন আমার মধ্যেই থাকে, কেউ যেন আমারটা না ধরাধরি করে। তো আমি এখানে চাইলে ওয়ার্ক স্পেস কিন্তু একটা বানায়ও রাখতে পারি। আমি যদি এখানে নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করি, সাথে সাথে দেখেন এখানে নাম বলতেছে, কি নাম দেবো, আমি আমার নাম দিলাম মহসিন, দেওয়ার পরে ওকে দিলাম। এই দেখেন এই ইন্টারফেসটা যে আমি সেভ করে রাখছি না, এইটা কিন্তু এখন মহসিন ইন্টারফেসে চলে আসে ওয়ার্ক স্পেসে। আমি যদি এখন এসেনশিয়ালে চলে আসি, এসেনশিয়াল যদি আবার এসে এসেনশিয়ালকে রিসেট করে দিই, সাপোজ কেউ এসেনশিয়ালে এসে সে রিসেট করে দিছে, রিসেট হয়ে গেছে, আল্লাহ সব কিছু তো চলে গেছে। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু অলরেডি একটা মহসিন বানায় রাখছি ইন্টারফেস। তো আমি যদি এটাতে ক্লিক করি, আমার ইন্টারফেস যেরকম ছিল এই যে এরকম চলে আসবে। সো এখানে কিছু ডিফল্ট ইন্টারফেস আছে, তো এগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে না, জাস্ট মোস্ট অফ দ্য টাইম আপনারা এই এসেনশিয়াল নিয়েই কাজ করবেন। যদি এসেনশিয়ালে কোনো একটা অপশন খুঁজে না পান, সেই অপশনটা অবভিয়াসলি উইন্ডোজে থাকবে, এইখানে থাকবে। তো এখানে যতগুলো অপশন আছে সবগুলো এই উইন্ডোজের ভিতরে কোথাও না কোথাও আছে, জাস্ট আপনাকে একটু খুঁজে বের করতে হবে, নেভিগেট করতে হবে যে কোথায় এই অপশনটা আছে। হ্যাঁ, যদি এমন কোনো অপশন আমি ব্যবহার করতেছি যেটা আপনি খুঁজে পাচ্ছেন না, জাস্ট আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো কোথায় পাওয়া যায়। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন আমরা তো অপশন ইন্টারফেসটা মোটামুটি বুঝলাম। তারপরেও যদি ইন্টারফেসে কোনো প্রবলেম হয়, সাপোজ আপনি যেভাবে কাজ করতে চাচ্ছেন সেভাবে কাজ হচ্ছে না, তাহলে আমরা একটু কষ্ট করে, আমরা তো অলরেডি প্রথমবার কি করব, যদি এলোমেলো হয়ে থাকে এসেনশিয়ালে যে রিসেট দিয়ে দেবো, এসেনশিয়ালে যে রিসেট দিলে মোটামুটি ইন্টারফেসটা ঠিক হয়ে যাবে, ডিফল্ট হিসাবে চলে আসবে। তারপরেও যদি কোনো প্রবলেম হয়, তারপরে যদি ডিফল্ট না আসে, তাহলে আমরা কি করব, এডিটে যাব, এডিটে ক্লিক করব, এডিটে যাওয়ার পর এখানে থেকে প্রিফারেন্সে যাব, প্রিফারেন্স থেকে যাওয়ার পর এখানে দেখেন কিছু অপশন আছে, জেনারেলে ক্লিক করলাম। এখানে যদি আমরা একটু নিচে চলে আসি, এই দেখেন জেনারেলে এখানে একটা অপশন আছে রিসেট অল ওয়ার্নিং ডায়ালগস। যদি আমি রিসেট অল ওয়ার্নিং ডায়ালগে ক্লিক করি এবং ওকে দেই, ওকে দিলে কাজ কিন্তু হবে না, সফটওয়্যারটা ক্লোজ করে আবার অন করতে হবে। সফটওয়্যারটা ক্লোজ করে অন করলে যদি ভিতরের কোনো ফাংশনালিটি চেঞ্জ হয়ে থাকে বা চেঞ্জ কেউ করে রাখে, সেটাও আপনার মোটামুটি রিসেট হয়ে যাবে। সো প্রথম ক্লাসেই আমি জাস্ট রিসেট কিভাবে করতে হয়, কিভাবে ডিফল্টে চলে আসতে হয়, সেই জিনিসটা আমি বুঝাই দিলাম। যেহেতু আমি মহসিন ইন্টারফেস নিয়ে কাজ করব, তো আমি মহসিনে থাকি, কারণ আমার এই জিনিসগুলো লাগবে। একটা হচ্ছে কি ক্যারেক্টার, আর একটা হচ্ছে আমার প্যাথ ফাইন্ডার। তো দুটো অপশন আমি এখানে নিয়ে রাখলাম। ওকে, তো ইলাস্ট্রেটরে যদি কোনো কাজ আমরা করতে চাই, আচ্ছা এখনই আমি শুরু করতে যাচ্ছি না, তো প্রথমেই কিন্তু আপনাকে অলওয়েজ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। ওকে, ইলাস্ট্রেটরে যে ডিজাইনই করেন না কেন, ফার্স্ট আপনাকে ডকুমেন্ট ক্রিয়েশনটা জানতে হবে। প্রথমে হয়তো বা আবার যদি সাপোজ মনে করেন আমি আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, এটা তো একটা ডকুমেন্ট, এখানে লেখা আছে বিজনেস কার্ডের একটা ডকুমেন্ট আমি ক্রিয়েট করছি। সাপোজ আমি চাচ্ছি যে আরেকটা ডিজাইন করতে, এটা অন্য প্রজেক্ট, এই প্রজেক্ট থাকুক এখানে, বাট অন্য আরেকটা প্রজেক্টে আমি কাজ করতে যাচ্ছি। তো আমি যদি ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পরে নিউয়ে ক্লিক করি, নিউয়ে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন চলে আসছে, আবার ওই সেম ইন্টারফেসটাই চলে আসছে। এখন চাচ্ছি যে না, আমি এখন বিজনেস কার্ড বানাবো না, আমি এখন একটা ফ্লায়ার বানাবো। এখন কথা হচ্ছে ফ্লায়ারের সাইজ কত, কেউ কি আমাকে বলতে পারেন ফ্লায়ারের সাইজ কত? একটা ফ্লায়ার যদি আমি ডিজাইন করি, কত সাইজ নিয়ে আমাকে শুরু করতে হবে? মনে করেন আমি জানি না ফ্লায়ারের সাইজ কত, আল্লাহ জানে ফ্লায়ারের সাইজ আমি জানি না, তো কি করবেন? আমার কথাই শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। A4 সাইজ ভাই, আর কেউ? A4 সাইজ 8.5 to 11। হ্যাঁ, A4 সাইজ করে, আবার অনেকে লেটার সাইজও করে। আচ্ছা ঠিক আছে, আমরা A4 সাইজ নিয়ে করলাম। যদি কোনো কনফিউশন থাকে যে আসলে ফ্লায়ারের সাইজটা কত, আপনারা কি করবেন, গুগলে যে একটু সার্চ দিবেন যে হোয়াট ইজ দ্য ফ্লায়ার ডিজাইন সাইজ।
গুগল ইন্টারনেট থাকলে এমন কিছু নাই যেটা আপনি পাবেন না। তো দেখেন এখানে কিন্তু লেটার হেড আছে, A4 আছে, A5 আছে, এক একজন এক এক সাইজের আসলে ফ্লায়ার বানায়। সো এটা আসলে ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করতেছে। ক্লায়েন্ট যদি বলে যে আমাকে লেটার সাইজে একটা ফ্লায়ার বানায় দাও, তাহলে আপনাকে লেটারের সাইজটা নিতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে A4 সাইজের আপনাকে একটা ফ্লায়ার বানিয়ে দিতে, তখন আপনাকে A4 সাইজের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। প্রসেস সেম। সাইজটা আমরা দেখে নিলাম, সাইজ কত 11 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি। আমি A4 নিয়েই করি, সমস্যা নেই। A4ই একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখানে দেখেন আমি যদি প্রিন্টে ক্লিক করি, এখানে কিছু অপশন অলরেডি দেওয়া আছে। আমি যদি প্রিন্টে ক্লিক করি, প্রিন্টে দেখেন এই যে লেটার সাইজ, A4 সাইজ, B4, A3, এখানে কিছু ডিফল্ট সাইজ কিন্তু অলরেডি দিয়ে রাখছে। আমি যদি লেটারের উপরে ক্লিক করি, দেখেন লেটার সাইজটা এখানে অটোমেটিকলি চলে আসছে, পয়েন্টে আসছে। পয়েন্ট থেকে আমি কি করে দেবো, এটাকে ইঞ্চিতে দিয়ে দেবো। এই দেখেন অটোমেটিকলি কিন্তু ওয়েট 8.5 বাই 11 একটা লেটার সাইজের মানে সাইজটা এখানে নিয়ে নিয়েছে। এটাকে আমি ম্যানুয়ালি দিতে হলো না, আমি এখানে লিখলাম ফ্লায়ার। অলওয়েজ কিন্তু প্রজেক্টের নাম দিতে হবে। ওকে, এখন কথা হচ্ছে এই যে ফ্লায়ারের ডকুমেন্টটা আমি ডিজাইনটা করবো, এটা কি প্রিন্টে যাবে নাকি ওয়েবে যাবে? প্রিন্টে যাবে। প্রিন্টে গেলে জানি কি করতে হয়? CMYK কালার। ওকে, একটা হলো CMYK কালার। আর কি করতে হয়? মোর সেটিং দিয়ে 300 করে দিতে হয়, PPI করে দিতে হয়। 300 করে দিতে হবে, 300 আছে, সমস্যা নাই। আর কি করতে হয়? ব্লিড লাগবে না ভাইয়া? ব্লিডে পয়েন্ট এক্স্যাক্টলি। তো আমার যেহেতু এটা প্রিন্টে যাবে 0.125 ব্লিড নিতে হবে। আচ্ছা, বিজনেস কার্ডের সময় আমি 0.125 ব্লিড নিয়েছি। যেহেতু বিজনেস কার্ডটা ছোট ছিল, তো আমি কি করছি, ছোট ব্লিড নিয়েছি। এখন কিন্তু A4 সাইজ কিন্তু বিজনেস কার্ডের থেকে অনেক বড়। তার মানে কি করতে হবে, এখন একটু বাড়াই দিতে হবে, বেশি না। ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইম ডকুমেন্ট ক্রিয়েশনের সময় আমরা কি করি 0.25। আগেরবার বিজনেস কার্ডের সময় নিয়েছি 0.125। এখন যেহেতু ফ্লায়ার বানাচ্ছি, ফ্লায়ারটা যেহেতু একটু বড়, তো আমরা এখান থেকে কি নেবো, একটু বাড়ায়া ব্লিড নেবো। আগে 0.125 নিয়েছি, এবার 0.25 নেবো। ওকে, এবার ওকে দিলাম, ডান। আমার A4 সাইজের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো ডকুমেন্ট ক্রিয়েট আমরা তো করতে পারবো নাকি? ডকুমেন্ট ক্রিয়েশন এবং নেভিগেশন করতে কি কারো কোনো প্রবলেম হবে কিনা? এই যে নেভিগেট করা, জুম ইন জুম আউট, অল্টার প্রেস করে জুম ইন জুম আউট এবং স্পেস চেপে ডকুমেন্ট এভাবে সরানো, এটাতে কারো কোনো প্রবলেম হবে কি না যদি কেউ বলতে? আল্লাহর মতো কোনো প্রবলেম হবে না, কিন্তু একটা প্রশ্ন ছিল যে ব্লেড কি সবসময় এরকম ভাবে চেঞ্জ করতে হবে নাকি একটা স্ট্যান্ডার্ড মান ধরলেই হয়ে যাবে? আপনি নিতে পারেন, আপনি একটা এই যে 2.25 এটা আছে, এটা নিতে পারেন, সবসময় এটা নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি জাস্ট বুঝাচ্ছিলাম, এটা এই কারণে বুঝালাম যে বিজনেস কার্ড যেহেতু ছোট ছিল, তো এটার জন্য কমপ্লিট নিলে হবে। যদি বড় কোনো ডকুমেন্ট ক্রিয়েট করে, এটা তো A4 সাইজের ডকুমেন্ট, সাপোজ মনে করেন আপনি বিশাল বড় একটা ব্যানার করতেন, তখন কিন্তু আপনার ব্লিডের রেশিওটাও বাড়বে। বুঝতে পারছেন? ব্লিডের যে রেশিওটা থাকে, ব্লিডটাও আপনাকে একটু বাড়ায়। স্যার ব্লিডের কাজটা কি আসলে? ব্লিডের কাজ, বিজনেস কার্ড কোথায় গেল? একটা ডিজাইন দেখালে ও পাইছি। ব্লিডের কাজ আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, সো সাপোজ মনে করেন একটা আমি বিজনেস কার্ড বের করি। কোথায় গেল বিজনেস কার্ড? মহসিন স্যার, হ্যাঁ শিওর। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি 1 মিনিট সময় নিতে চাই। ওকে, ঠিক আছে। রাশেদ ভাই কিছু কথা বলবে, আমাদের ICBCS থেকে রাশেদ ভাই আছে, উনি একটু কথা বলবে, আমরা একটু শুনি। আমরা সবাই ভালো আছি তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টি শেয়ার করব, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস হচ্ছে, কেমন হচ্ছে ক্লাস? জি আলহামদুলিল্লাহ। অনেক ভালো। অনেক ভালো, আশা করি কিছু শিখতে পারবো নাকি? পারবো। এখন যে বিষয়টি হচ্ছে, আমরা স্যার যা দেখাচ্ছে আমরা যদি শুধুমাত্র সেগুলো দেখি, তাহলে কিন্তু আমরা একটু পরে ভুলে যাব। জি, যার কারণে হচ্ছে স্যার দেখাচ্ছে, স্যার প্র্যাকটিস করার সময় দেবে, সেইগুলো আমাদের আবার প্র্যাকটিস করতে হবে। জি হবে। স্যার যে নতুন একটি ডকুমেন্ট
নিল যেভাবে নিল আসলে আপনার কম্পিউটার সেরকম আসে কিনা এটাও তো দেখতে হবে। আপনার তো অন্য ভার্সন থাকতে পারে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাই না? এরকম ভাবে তো আসবে না আপনার। তাহলে আপনাকে অবশ্যই কিন্তু আগে থেকেই বুঝতে হবে যে আমার এখানে কেমন আসে, সেটাও স্যারের সাথে শেয়ার করতে, স্যার আপনার এরকম আসে, আমার তো এরকম আসে না, আমার অন্যরকম আসতেছে, ঠিক না? তবেই আপনি ভালোভাবে শিখতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে আমরা সবাই এভাবেই চেষ্টা করবো, এভাবেই প্র্যাকটিস করব। আমাদের টোটাল 9টা থেকে 1টা পর্যন্ত যে ক্লাস, সেই ক্লাসের মাঝখানে একটু ব্রেক পাবো, বিরতি পাবো একটু রেস্ট নেওয়ার জন্য। একটা না 4 ঘন্টা বসে থাকাটাও কষ্টকর। আমরা যে ভর্তি হচ্ছি, আমরা আজকে থেকে ক্লাস শুরু হয়েছে অলরেডি। আমাদের আসলে একটি অঙ্গীকারনামা সাবমিট করতে হবে আইসিটি মিনিস্ট্রিতে। অঙ্গীকারনামাটি কেমন সেটা আমি একটু দেখতে চাচ্ছি। অঙ্গীকারনামা বা ঘোষণাপত্র, আমি আপনাকে এইরকম একটি অঙ্গীকারনামা পাঠিয়ে দেব। যা যা দরকার, প্যাকেজ নাম্বার, লট নাম্বার, প্রতিষ্ঠান, সবকিছু আমাদের অলরেডি লেখা আছে। আপনার যে কাজটি করতে হবে তা হচ্ছে আমির পরে আপনার নামটা লিখে দিতে হবে। আপনার নাম লিখে দেবেন। যেমন আমি যদি লিখে দেই ওকে, সামনে কিছু কোনো প্রকার ডট নেই। নাম লেখার পর আপনার ঠিকানা লিখে দেব, ইউনিয়ন বা পৌরসভা, উপজেলা, জেলা। আসলে এই অঙ্গীকারনামায় কি আছে এটা একটু পরে দেখা দরকার। ভাইয়া একটু একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা তো দিনাজপুরের ইয়েতে পড়ছি, যেহেতু আমরা হাজিদানে পড়াশোনা করি, কিন্তু আমরা তো এখন আমরা বিভিন্ন জেলায় আমাদের বাসায় আছি। এখন এই ঠিকানাটা কি দিব? ঠিকানাটা হচ্ছে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে ঠিকানাটি আছে সেই ঠিকানায় দেবেন, কোনো অসুবিধা নেই। এবং নিচে তো আপনি বলে দিচ্ছেন যে দিনাজপুর জেলা থেকে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক, তাই না? তার মানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিনাজপুরে। ওকে, পার্মানেন্ট অ্যাড্রেস বা আপনার ন্যাশনাল আইডি কার্ডের অ্যাড্রেস যাই থাকুক, প্রেজেন্ট অ্যাড্রেস তো দিনাজপুর, যার কারণে আপনি দিনাজপুর জেলা থেকে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক। বুঝতে পেরেছি নিশ্চয়ই? আচ্ছা, এখানে বলা হচ্ছে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে আমার পরামর্শ প্রতিষ্ঠানের মাধ্যমে লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প বা অফিসের বা ওয়েবসাইটে দাখিলকৃত সকল তথ্য সঠিক, এখানে কোনো প্রকার নির্ভুল নেই এবং সোশ্যাল মিডিয়ার আইডি গুলো সঠিক। বলে দিচ্ছে যে আমি পূর্বে কোনো প্রকার সোশ্যাল মিডিয়াতে সরকার বিরোধী বা রাষ্ট্র বা সমাজ বিরোধী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো পোস্ট লেখালেখি করিনি, অথবা কোনো কমেন্ট বা শেয়ারও করি নাই। আমি এই প্রকল্পে যুক্ত থাকাকালীন সময়ে সোশ্যাল মিডিয়াতে সরকার বিরোধী বা রাষ্ট্র বিরোধী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো পোস্ট বা লেখালেখি বা কমেন্ট বা শেয়ার এই ধরনের কোনো কাজ করব না। বিষয়টি হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে এই কোর্সটি করছি, তো সরকারের সম্পর্কে তো সমালোচনা করা কোনো মতে আমাদের উচিত না। এবং আসলে আমরা যে বিষয়টা অনেকেই করি তা হচ্ছে গুজব। মিথ্যার চেয়ে গুজবটা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আমরা অনেকেই গুজব ছড়াই। আমরা কখনোই আসলে যে এই অঙ্গীকার নামার জন্য এমনটা না, আমরা কখনোই যেন এরকম কোনো গুজব কোনো জায়গাতে না ছড়াই এবং আমরা এই বিষয়ে মাথায় রাখবো। এখানে যা যা আছে সবগুলো ভালোভাবে পড়ে আপনার স্বাক্ষর দিতে হবে। এখন স্বাক্ষরটা আমরা কিভাবে দেব? স্বাক্ষর দিতে হবে হচ্ছে আপনি যদি আপনার একটা সাদা কাগজে স্বাক্ষর দিয়ে মোবাইল দ্বারা ছবি তুলে সেই ছবিটি এখানে ইনসার্ট করে দিতে পারবেন। এখন মোবাইল দ্বারা ছবি তুলেন, কিন্তু ছবিটা ইনসার্ট করবেন কিভাবে? ছবিটা ইনসার্ট করতে হবে, যদি আপনি কম্পিউটারে থাকেন সরাসরি চলে যাবো আমরা ইনসার্ট অপশনে। ইনসার্ট থেকে পিকচার নামে একটা অপশন দেখতে পাবো, পিকচার। এই পিকচারে ক্লিক করলেই আপনার কম্পিউটার ওপেন হয়ে যাবে। এই কম্পিউটারের বিভিন্ন ফোল্ডারের কোন ফোল্ডারে আপনার ছবিটি আছে সেটা আপনি জানেন। সেই ফোল্ডারে যে আমরা ওই মনে করি এই ছবিটা আমি ইনসার্ট করবো, ছবিতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলেই আমাদের একটা ছবি চলে আসবে এখানে।
ছবিটি যদি বড় হয় ছবিটাকে আমরা রিসাইজ করে নিতে পারবো। এবার আমরা নাম লিখবো, তারিখ লিখবো, মোবাইল নাম্বার লিখবো, ইমেল অ্যাড্রেস লিখবো এবং আপনার ফেসবুক আইডিটি লিখে দিতে হবে। ফেসবুক আইডি পুরো লিংক দিতে হবে www.facebook.com/ তারপর যে সংখ্যাগুলো আছে বা যে নামগুলো আছে। টুইটার আইডি যদি না থেকে থাকে তাহলে টুইটার আইডি আমরা দিয়ে দেবো, যদি না থেকে থাকে তাহলে আমরা লিখে দেবো টুইটার আইডি নেই বা নেই। বুঝতে পেরেছি সবাই? এই ছবি যদি ইনসার্ট করতে না পারি তাহলে কোনো অসুবিধা নেই। আপনি আপনার ফোন দ্বারা সাদা কাগজে সাইন করে সেই ছবি তুলে সেই ছবিটা আপনি আমাকে পাঠিয়ে দেন এবং এই ফর্মটি পাঠিয়ে দেবেন, আমি ইনসার্ট করে নেব আপনারা যদি না পারেন। ওকে স্যার ছবিটা কিভাবে দেব যদি আবার একটু বলতেন। ছবিটি হচ্ছে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার থেকে যে কোনো একটা পিকচার আমি ইনসার্ট করব, সেই পিকচারটা ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে সেই পিকচারটা এখানে চলে আসবে। এখন আমরা আমাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। যদি না পারি কোনো অসুবিধা নেই, আপনি তাহলে এই ছবির সিগনেচারের ছবিটি আমাকে পাঠিয়ে দেবেন, আমি সেটা এডিট করে নেব বা আমি সেটা ইনসার্ট করে নেব। বুঝতে পেরেছি? এই ফর্মটি বা এই অঙ্গীকারনামাটি আমি আজকে আপনাদেরকে ইমেইল করে দেব। আশা করি কালকে ক্লাসের আগে, দ্যাট মিন্স আজকের ভিতরে আপনি আবার আমাকে ইমেইল করে দেবেন। ইমেইলের যেখানে আমি ইমেইল করব সেখানেই সরাসরি রিপ্লাই না দিয়ে যদি নতুন করে কম্পোজ করেন তাহলে বিষয়টা একটু বেশি ভালো হয়। সেখানে আপনার যে সাবজেক্ট থাকবে সাবজেক্টে লিখে দেবেন গ্রাফিক্স ডিজাইন ব্যাচ 1। জি বলেন। আপনি যেখানে ফন্ট ইউজ করতেছেন সেটা কি বিজয় লেখা নাকি অগ্রতে? এটা হচ্ছে যেহেতু সরকারি ফর্ম তারা নিখোঁজ ফর্মে লিখে দিয়েছে, নিখোঁজ। তো আমি চাইলে এটি হচ্ছে বিজয় ইউনিকোড বা অব্র ব্যবহার করতে পারবো, অব্রতে লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। বা বিজয় ইউনিকোডে লিখতে হবে, মানে বিজয় যেটা শুধু নিয়ম যে সেটাতে লেখা যাবে না, সবগুলোই হচ্ছে ইউনিকোড ফরম্যাটে। ওকে, অব্র ইউজ করতে পারবো? জি, অব্র ইউজ করতে হবে। আর কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, যদি কোনো কনফিউশন না থেকে থাকে তাহলে আমরা আপনাকে এই ফর্মটি এখনই পাঠিয়ে দিচ্ছি। আশা করি আপনারা আজকে আমাকে এই ফর্মটি আবার রিপ্লাই দেবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। সবাই তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার আপনি আরম্ভ করতে পারেন, ব্রেক কতক্ষণ দেবেন সেটা বলে ব্রেক দিয়ে দেন। বলছেন স্যার? আচ্ছা, আরেকটি কথা, আমরা কি সবাই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেছি? জি স্যার। আচ্ছা, যারা এখনো জয়েন করিনি ফেসবুক গ্রুপে আমরা জয়েন করে নেব। ওকে, থ্যাংক ইউ রাশাদ স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে মানে আমি আধা ঘন্টা একটা আপনাদেরকে ব্রেক দিচ্ছি, বিকজ 9টা থেকে এখন বাজে না, 9টা থেকে 11:30 পর্যন্ত আমরা অনলাইনে বসে আছি। তো আধা ঘন্টা একটা ব্রেক, আপনারা ঠিক 12টার সময় চলে আসবেন। 12টার সময় আসার পর আমরা ইলাস্ট্রেটরের আবার যেখান থেকে শেষ করছিলাম ওইখান থেকে আবার শুরু করছি। ওকে, থ্যাংক ইউ। 12টার সময় আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।